আসসালামু আলাইকুম। আপনাকে সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। ভালো আছেন স্যার? জি আছি ভালো। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আজকে আমাদের আলোচনা কি? আলোচনা তো স্যার ব্যাট এটার কি? ট্যাক্স ডিটারমিনেশন থেকে শুরু করে স্যার দুইটা সবুজ কালার করা অনেকগুলো আছে। স্যার দিচ্ছেন। দুইটা সবুজ কালার করা আছে, এই দুইটা হলো মূল হেডিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার ব্যাট অথরিটিজ এন্ড অফিসার, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি স্যার। হ্যাঁ। তো এখানে আমরা আজকে শিখবো যে ট্যাক্স ডিটারমিনেশন। ইয়েস স্যার। দেন আমরা পরবর্তী ধাপ হচ্ছে ভ্যাট অথরিটি এবং অফিসার, এদের দায়িত্ব কি আর এদের জি পাওয়ার স্যার। কি, তাই না? এরা আমাদেরকে জি কি কি স্যার। করতে পারবে। জি স্যার। ওকে। আজকের ক্লাস আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার এক্সকিউজ মি স্যার, মাত্র আসছি স্যার অফিস থেকে স্যার। ক্লান্ত স্যার, কি করবো স্যার এখন? এই যে শুনবেন, আপনি তো খালি মাঝে মধ্যে আওয়াজ দিবেন। যা ক্লান্ত আচ্ছা জি। আমি না, ক্লান্ত হলে সমস্যা যে আমি এতক্ষণ বক বক করতে হবে। আপনি ক্লান্ত হলে তো কোনো সমস্যা না, আপনি শুনবেন। স্যার আপনি ক্লান্ত হলে স্যার আমাদের কষ্ট লাগে না স্যার? আমাদের বুঝি কষ্ট হয় না স্যার? কিছু করার না, এটা অভ্যাস হয়ে গেছে। আল্লাহ ভরসা। জি স্যার, আল্লাহ শক্তি দেখ, আল্লাহ শক্তি দেখ, ওকে, আল্লাহ। তো আমরা শুরু করছি নাকি? জি স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। এখানে আমাদের প্রথম যে শব্দটা ছিল সেটা ছিল ট্যাক্স ডিটারমিনেশন। কি ছিল? ইয়েস। ইয়েস স্যার। ট্যাক্স ডিটারমিনেশন। কিন্তু আমি এখানে আপনাদের জন্য দুইটা শব্দ নিয়ে আসছি, একটা হচ্ছে ট্যাক্স অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে ট্যাক্স ডিটারমিনেশন। ডিটারমিনেশন। এইটা হচ্ছে সেকশন 2 তে ডেফিনেশনের আন্ডারে 27 এ আছে। সেকশন 2 এর জি স্যার। সাবসেকশন 27 এ আছে কি? ট্যাক্স অ্যাসেসমেন্ট। আর একটা হচ্ছে ইয়েস স্যার। ট্যাক্স ডিটারমিনেশন। এখন ইয়েস স্যার। এখান থেকে আমাদেরকে জানতে হবে যে ট্যাক্স অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায় আর ট্যাক্স ডিটারমিনেশন বলতে কি বোঝায়। আমরা যদি জি স্যার। সহজে বলি, আমরা যে আগের ক্লাসগুলোতে কি করেছিলাম, নেট পেয়েবল ট্যাক্স এমন বের করছিলাম না, যে জি আউটপুট স্যার। ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মনে আছে স্যার? জি স্যার। এই যে ক্যালকুলেশনটা কে করে? ম্যাডাম করে দেয় না আপনি নিজে করেন? স্যার আমরা নিজেরা করি স্যার। নিজেরা করি, তাহলে ট্যাক্স পেয়ার করে, ট্যাক্স পেয়ার নিজে করে অথবা তার প্রতিনিধি করে, রাইট? তাহলে কে জি করে? স্যার। ট্যাক্স ট্যাক্স পেয়ার করে। পেয়ার স্যার। জি স্যার। তাহলে কর করদাতা, যে ভ্যাট রেজিস্টার্ড পার্সন, সে তার নিজের ট্যাক্স অ্যাসেসমেন্ট করে। কিভাবে করে? ওই যে প্রত্যেক মাসে যে রিটার্ন সাবমিট করার সময় সে নেট পেয়েবল ট্যাক্স অ্যামাউন্ট বের করে, এটাই তো তার জি স্যার। অ্যাসেসমেন্ট যে তার কত টাকা ভ্যাট হবে, রাইট? পেমেন্ট জি করতে স্যার। হবে। জি স্যার। জি তাহলে স্যার। এখানে করদাতা নিজেই নিজের অ্যাসেসমেন্ট করে। তাহলে রাইট স্যার। করদাতা জি স্যার। নেট পেয়েবল ট্যাক্স যেটা বের করছে, এটাকে আমরা বলছি ট্যাক্স অ্যাসেসমেন্ট। করদাতা কত টাকা তার নেট ট্যাক্স পেমেন্ট করতে হবে, এই যে ক্যালকুলেশনটা করে, এটাকে আমরা বলি ট্যাক্স অ্যাসেসমেন্ট। জি আর স্যার। হেড অফিস থেকে যদি আপনাকে ক্যালকুলেশন করে বলে যে হ্যাঁ তোমার এত টাকা ভ্যাট আসছে, তাহলে সেটা হচ্ছে ট্যাক্স ডিটারমিনেশন। তাহলে হেড অফিস থেকে যেটা আমাদেরকে ক্যালকুলেশন করে দেয় সেটা হচ্ছে ট্যাক্স ডিটারমিনেশন, রাইট? জি স্যার। নির্ধারণ করে দেয়, ট্যাক্স নির্ধারণ করে দেয়। আর ওরা যেটা ডিটারমিনেশন করে, এটাকে তারা বলছে ন্যায় নির্ণয়। কি বলছে? ন্যায় নির্ণয়। ন্যায় নির্ণয়। কর ন্যায় নির্ণয়, কি বলে? কর কর ন্যায় নির্ণয়। নির্ণয়। ওকে। এই ট্যাক্স ডিটারমিনেশনের সেকশন হচ্ছে 73। সেখানে বলছে যে কোন কমিশনার অথবা কোন অ্যাপ্রোপ্রিয়েট অফিসার কি করতে পারবে, আপনার রিটার্ন যে আপনি সাবমিট করছেন সেটাকে তারা আপনার, আমরা যখন রিটার্ন সাবমিট করি জি সেখানে স্যার। রিটার্নে স্ট্যাটাস কি দেখায়? সাবমিটেড দেখায়। কি দেখায়? সাবমিটেড দেখায় স্যার। এরপরে দেখায় হচ্ছে আন্ডার রিভিউ। কি দেখায়? আন্ডার রিভিউ। আন্ডার রিভিউ। যখন তারা রিভিউ করে এটাকে অ্যাপ্রুভ করে দেয়, তখন অ্যাপ্রুভ দেখায়। কি দেখায়? তখন অ্যাপ্রুভ দেখায়। জি স্যার। তবে নর্মালি আমাদের মিক্স 95% ক্ষেত্রে দেখাবে যেটা সাবমিটেড। তার মানে তারা এটা রিভিউ করে অ্যাপ্রুভ করে না, ঠিক আছে? জি নর্মালি স্যার। তারা কি করে, এটা ফেলে রাখে। দুই দুই তিন বছর পরে তারা অপেক্ষা করে আপনাকে কোন সময় ধরবে, আর 2-3 বছরে আবার জরিমানা ইন্টারেস্ট নিবে। সে যদি প্রত্যেক মাসে এটা চেক করতো, তাহলে আপনার 2-3 বছরের ইন্টারেস্ট আর জরিমানা জমতো স্যার? জি স্যার। জমতো না। তাহলে তারা, তাদের ওই লোকবল নাই বা তাদের ইন্টেনশন নাই যে আপনাকে রেগুলার চেক করে আপনাকে ঠিক করে। যদি আপনি 2 বছর আগে এটা জানতেন, তাহলে 2 বছর ধরে কি আপনি ভুল ভুল করতেন? না স্যার। করতেন না। কিন্তু তারা কি করবে? তারা এগুলো একটা করবে না, এমনি ফেলে রাখবে। যখন তাদের মনে হবে যে টাকা পয়সা দরকার, সামনে ঈদ আসতেছে, হ্যাঁ, নানান ধরনের জি স্যার। উপলক্ষ আছে,
ফ্ল্যাট কিনতে হবে, তখন তারা কি করবে, আপনার এরকম শুরু করবে। সে যদি রেগুলার প্রত্যেক মাসে আপনার এগুলো যাচাই করতো, তাহলে কি আপনি আমি বিপদে পড়তাম? প্রথমে 1-2 মাস পড়তাম, আস্তে আস্তে আমি ঠিকই দিতাম এবং আমি লাইনে চলে আসতাম। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ডেইলি আমাকে নামাজ না পড়লে খাওয়ার বন্ধ করে দিত বা ব্যাট দিয়ে পিটাইতো, তাহলে কি আমি নামাজ না পড়ে থাকতাম স্যার? না স্যার, আর না আর স্যার, যদি করতাম রাস্তায় নিয়মিত স্যার। মনে নামাজ করেন, পড়তাম স্যার। হ্যাঁ, রাস্তায় যদি আমি উল্টা পথে চললে পুলিশ ধরে আমাকে হয় জেলে নিয়ে যেত, নইলে আমার জরিমানা করতো বড় অঙ্কের, তাহলে কি আমি আর উল্টা পথে চলার কোনোদিন সাহস করতাম বা চিন্তা করতাম? না না স্যার। স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম। ভ্যাট অফিস থেকে যদি রেগুলার আপনাকে রিভিউ করে আপনার এই জায়গায় সমস্যা আছে, আপনাকে বলতো যে হ্যাঁ তোমার এটা ঠিক নাই, তুমি বেশি এটা কম দেখাচ্ছো, এটা বেশি দেখছো, এরকম, তাহলে আপনার ভুলগুলা সমাধান হইতো এবং আপনি বুঝতেন যে বাবা আমি তো নিয়মের বাইরে যাইতে পারবো না, প্রতি পদে পদে ধরা খাচ্ছি, তাহলে কি আপনি নিয়মের মধ্যে চলে আসতেন না? জি স্যার। তাহলে 2 বছরে আপনি 12 × 24 মাস, তাহলে 24 মাস ধরে যদি সে আপনাকে ওয়ার্নিং দিত, 2 মাস 3 মাস পরে আপনি সোজা হয়ে যেতেন। এখন তো আপনি 2 বছর 5 বছর পর্যন্ত তারা আপনার অডিটে ফেলতে পারে, হ্যাঁ। আবার জি স্যার। সুনির্দিষ্ট যদি তাদেরকে এভিডেন্স থাকে, সেক্ষেত্রে আবার 5 বছর বাইরেও আপনাকে কি করতে পারে, অডিট করতে পারে, তাই না? জি তাহলে স্যার। সেই ক্ষেত্রে এই 5-7 বছরের ইন্টারেস্ট এবং জরিমানাটা জমতে থাকে কি করে? জরিমানা জমতে থাকে স্যার। জরিমানা জমতে থাকে। জি স্যার। যায় না, সেটা 21 থাকবে, 6-7 হবে। এইটা হলো অবস্থা। আমাদের ইন্টেনশন নাই যে আমাদের ট্যাক্স পেয়ারদেরকে বিপদে না ফেলানোর ইন্টেনশনটা কম, তাই না? জি আমরা স্যার। চাই যে একজন বিপদে পড়ুক, পড়লেই তো আমার ডাক্তারের ইনকাম, কনসালটেন্টের ইনকাম, তাই না? জি স্যার। হ্যাঁ, অনেক ইনকাম আসবে স্যার। যাই যাই হোক, আমরা তাহলে এদিক থেকে কি করতে হবে, যারা ট্যাক্স পেয়ার তারাই নিজে থেকে সতর্ক থাকতে হবে যে আমার না কোনো ধরনের নন কমপ্লায়েন্স, আমার না কোনো ধরনের ভুল হয়ে যায়, রাইট? তাহলে এটার থেকে বাঁচার রাইট জন্য স্যার। বুদ্ধি কি? জি স্যার। জি স্যার। বুদ্ধি হচ্ছে আমাকে নলেজেবল হইতে হবে এবং কমপ্লায়েন্স এর মধ্যে থাকার ইন্টেনশন থাকা লাগবে, রাইট? রাইট স্যার। জি স্যার। তো এখন বলছে যে আপনি যে প্রত্যেক মাসে রিটার্ন সাবমিট করেন, রাইট? জি এই যে স্যার। রিটার্ন সাবমিট করছেন, অন এক্সামিনিং অফ রিটার্ন, আপনি যে রিটার্ন সাবমিট করছেন, তারা রিটার্নটাকে কি করবে, এক্সামিন করবে। এক্সামিন জি স্যার। যখন করে তখন সেটা আন্ডার রিভিউ দেখায়, কি দেখায়? আন্ডার আন্ডার রিভিউ। রিভিউ দেখায়। তাহলে সে যখন এক্সামিন করবে, করে যদি এখানে আপনার কোনো ধরনের মিসম্যাচ পায় এবং সেটা যদি বিলিভ করে যে আপনি যে রিটার্ন সাবমিট করছেন সেখানে ফলস ইনফরমেশন আছে বা আনট্রু ইনফরমেশন আছে, অথবা আপনি ইনপুট আউটপুট ট্যাক্স কম দেখাইছেন, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বেশি দেখাইছেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কম জি দেখাইছেন, স্যার। নানান ধরনের আপনি এরকম ফলস ইনফরমেশন দেন, হুম, জি স্যার। তার কাছে যদি এমন মনে হয়, তাহলে আপনি রিটার্ন সাবমিট করলে সেই রিটার্ন যাচাই করার পর তার কাছে যদি মনে হয় যে আপনার রিটার্নে কোনো ধরনের তথ্যগত কি আছে, ভুল গ্যাপ আসছে আছে, স্যার। জি স্যার। ফলস ইনফরমেশন বা অসত্য ইনফরমেশন আপনি দিয়েছেন, তাহলে সে আপনাকে কি করবে, নোটিশ দিবে যে বাবা তোমার কেন এই ন্যায় নির্ণয়, তোমার ট্যাক্স ডিটারমিনেশন কেন হবে না, হুম, জি এই স্যার। মর্মে আপনাকে একটা নোটিশ দিবে। এই নোটিশটা আগে ছিল না। আইনে 2019 সাল থেকে যে আইনটা চালু হয়েছে, 12 সালের আইন, সেটাতে শুরুর দিকে এই শোকজ নোটিশ দেওয়ার কি ছিল না, প্রভিশন ছিল না। ঠিক নেই এতে স্যার। দেখা যাইতো কি, তাদের ইচ্ছা মতো নোটিশ না দিয়েই সে আপনাকে ন্যায় নির্ণয় করে দিত। তাহলে একজন লোককে তো বলতে হবে যে তুমি যে তো এই কাজটা করছো, এটার এগেনস্টে তোমার কেন বিচার হবে না, তাহলে না সে তার ব্যাখ্যাটা দিবে, আপনি তারপর যাচাই করে দেখবেন যে আসলে সে দোষী না নির্দোষ, রাইট? জি স্যার। জি স্যার। এই শোকজ নোটিশটা এখন চলে আসছে আইনে, এটা দিতে হবে। দেওয়ার পর সে কি জন্য নোটিশ দিবে, যদি আপনি রিটার্ন সাবমিট করেন, রিটার্নে যদি কোনো ফলস বা অসত্য তথ্য থাকে, অথবা আপনি টার্নওভার ট্যাক্স বা এসডি, অথবা মূল কথা হলো ভ্যাট ট্যাক্স রিলেটেড, যদি কোনো ধরনের ভ্যাট, এসডি এবং টার্নওভার ট্যাক্স এসব রিলেটেড কোনো ধরনের তথ্য ভুল বা অসত্য তথ্য দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো রিটার্ন সাবমিট করেন নাই, কি করেন নাই, রিটার্ন রিটার্ন সাবমিট করি সাবমিট নাই স্যার। করেন নাই, ফেজ টু ফাইল রিটার্ন। আপনি যদি রিটার্ন ফাইল করতে ফেল করেন, তাহলে সে কি করবে, আপনাকে বলবে যে আসো তোমার অ্যাসেসমেন্ট করে দিই, তুমি এই পিরিয়ডে কত টাকা তোমার ট্যাক্স ধার্য হবে, তুমি যে ট্যাক্স কেন তোমার উপর ধার্য হবে না, তুমি আবার আসো। তখন আপনি ডকুমেন্ট নিয়ে দেখা করলে দেখা যাবে যে ডকুমেন্ট চাইবে আপনার কাছে, তখন আপনি সেগুলো প্রোভাইড করলে সেখান থেকে ক্যালকুলেশন করে সে আপনার ট্যাক্স
ক্যালকুলেশন করে দিবে, রাইট? জি স্যার। এর হচ্ছে যে আপনি আপনার যে ট্যাক্স পেয়েবল আসছে সেটা আপনি পেমেন্ট করতে ব্যর্থ হয়েছেন, মানে পেমেন্ট করেন নাই, অথবা ফাঁকি দিচ্ছেন। ফাঁকি তো বুঝলাম বা অ্যাভয়েড করলাম, কিন্তু যেই টাকাটা আমার ট্যাক্স পেয়েবল আসছে এইটা কি আমি কম পেমেন্ট করার কোনো সুযোগ আছে স্যার? না স্যার। অনলাইন রিটার্নে নাই, অনলাইন রিটার্নে নাই। কিন্তু যদি আপনি ম্যানুয়াল রিটার্ন সাবমিট করেন, যদি আপনি হার্ড কপিতে ম্যানুয়াল রিটার্ন সাবমিট করেন, সেখানে তো অনলাইনে তো আপনার 1 পয়সা বাকি রেখে তো রিটার্ন সাবমিট করা যায় না, রাইট? কিন্তু ম্যানুয়াল রিটার্ন দিলে কি হবে, ওই ভ্যাট জি অফিসের স্যার। যে অফিসার বসে রয়েছে সে একটা সিল মারি দিল, আপনি তার 2,000 টাকা দিলেন, সে খুশি হয়ে সিল মারি দিল, রিটার্ন তো জমা হয়ে গেল, রাইট? তাহলে ম্যানুয়ালি যদি রিটার্ন সাবমিট করে সেই ক্ষেত্রে ভ্যাটের অ্যামাউন্ট কম পেমেন্ট করে রিটার্ন সাবমিট করার সুযোগ আছে, রাইট? কিন্তু অনলাইনে সেটা 1 পয়সা বাকি রেখে কি রিটার্ন সাবমিট করতে পারবেন? পারবেন না। এরপর বলছে যে আপনার যত টাকা ডিউটি ড্রব্যাক পাওয়ার কথা, রিফান্ড পাওয়ার কথা, আপনি তার চেয়ে বেশি রিফান্ড নিয়ে নিছেন। এইসব ক্ষেত্রে কমিশনার অথবা অ্যাপ্রোপ্রিয়েট অফিসার কি করতে পারবে, আপনাকে একটা শোকজ নোটিশ দিতে পারবে এই ট্যাক্স ডিটারমিনেশনের জন্য, ঠিক আছে? এই শোকজ নোটিশ দেওয়ার পরে আপনি 120 দিন সময় পাবেন। কতদিন? 120 দিন। এখানে লেখছে যে রেইজড শোকজ নোটিশ আন্ডার দ্য he shall be given an opportunity to being heard after considering the objection raised by the person within 120 days from the filing of objection to the commissioner or appropriate officer specified in the, তাকে হিয়ারিং এর জন্য টাইম দেওয়া হবে, দিল। হিয়ারিং এ দেওয়ার পরে সে যদি কি করে, তাকে এই হিয়ারিং এর জন্য যে টাইম দিল সেই হিয়ারিং এ জয়েন করলো না, তাহলে কি হবে? আপনাকে নোটিশ দিয়েছে হিয়ারিং জয়েন করার জন্য, আপনি নোটিশে হিয়ারিং এ জয়েন করেন নাই, তাহলে কি করবে তারা? তাদের কাছে যে তথ্য উপাত্ত আছে সেটার ভিত্তিতে আপনার একটা ট্যাক্স অ্যাসেসমেন্ট করে দিবে। কথা কি বুঝতে পারছি স্যার? আর আপনাকে যে নোটিশ দিবে সেই নোটিশের মধ্যে বলা থাকবে যে আপনার কবে, কখন, কোথায় আপনি এটার এগেনস্টে আপিল করতে পারবেন। কি করতে পারবেন? আপিল করতে পারবো স্যার। আপিল করতে পারবেন। এবং নর্মালি এই তারা যে ট্যাক্স ডিটারমিনেশন করবে সেটা 5 বছর পিরিয়ড পর্যন্ত পিছনে যেতে পারবে। কত বছর পিছনে পর্যন্ত যেতে পারবে? স্যার 5 বছর। 5 বছর। এটা হলো নর্মাল। এরপর দেখেন আরেকটা কালার করা আছে, পার্পল কালার। সেটা হচ্ছে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, তাদের জন্য কত বছর? 3 বছর। 3 বছর। তাহলে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, যারা শুধু এক্সপোর্ট করে, তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স এর পিছনে অডিটে ফেলতে পারবে না, রাইট? আর অন্যদের ক্ষেত্রে 5 ইয়ার্স পর্যন্ত। এটা হলো নর্মাল কথা। এরপরে লিখছে দেখেন আনলেস, যদি না, কি যদি না তাদের কাছে এমন কোনো তথ্যপত্র থাকে যে আপনি ইচ্ছাকৃত নেগলেক্ট অথবা ফ্রড করেছেন, যদি তাদের কাছে এরকম ইনফরমেশন থাকে যে আপনি এটা ইচ্ছাকৃত অথবা ফ্রড করেছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার এই 3 বছর আর 5 বছরের লিমিট কাজ করে। সেক্ষেত্রে পিছনে অনন্তকাল, পিছনে কি জি অনন্তকাল স্যার। অনন্তকাল। তাহলে আপনি যদি ইন্টেনশনালি কোনো ফ্রড করেন, সেটার ক্ষেত্রে পিছনে যতদিন ইচ্ছা তারা এতদিন পর্যন্ত আপনাকে অডিটে নিতে পারে। এরপর আমরা যখন মনে করেন কোনো রায়ের এগেনস্টে কি হয়, আমরা আপিল করি, আপিলে না জিতলে আমরা ট্রাইব্যুনালে যাই, ট্রাইব্যুনাল না হইলে হাইকোর্টে যাই, রাইট স্যার? জি স্যার। ওই যে ট্রাইব্যুনাল বা হাইকোর্ট থেকে একটা তো সিদ্ধান্ত দেয় কি করতে হবে, আমার কত টাকা ভ্যাট হবে, বা আমার এটা সিদ্ধান্ত কি। তখন কি হয়, হাইকোর্ট থেকে যে রায়টা দিল বা ট্রাইব্যুনাল থেকে যে রায়টা দিল, তারা কিন্তু আমার ট্যাক্স ক্যালকুলেশন করে দেয় না। তারা সেখানে বলে যে এইভাবে ক্যালকুল ইয়েটা হবে। এবং তারা কি করে, ওই যে যে কমিশনারটার আন্ডারে আমি রেজিস্টার্ড, সেই কমিশনারকে চিঠি দিয়ে বলে যে এই রায়ের আলোকে তুমি তার ট্যাক্স ক্যালকুলেশন করো। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। তাহলে হাইকোর্ট বা আপিলের ট্রাইব্যুনাল থেকে যে রায় হয়, সেই সেই ডিসিশনের ইম্প্যাক্ট দেওয়ার জন্য কমিশনার কি করে, ট্যাক্স ডিটারমিনেশনটা অ্যামেন্ড করে। কারণ কমিশনার একটা ট্যাক্স ডিটারমিনেশন করছে, কিন্তু পরবর্তীতে আপনি আপিল করছেন, আপিলের পরে ট্রাইব্যুনাল গেছেন, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে গেছেন,
সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে না এটা কমিশনার যেভাবে করছে সেভাবে হবে না, এটা এইভাবে হবে, তখন এই ক্যালকুলেশনটা কিন্তু আর পরবর্তীতে হাইকোর্ট বা আপিলেট ট্রাইব্যুনাল করে না, তারা জাস্ট সিদ্ধান্ত দিয়ে ছেড়ে দেয়। দিলে ওই কমিশনারের দায়িত্ব তখন হচ্ছে এইটার হাইকোর্ট বা আপিলেট ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তার ট্যাক্স ডিটারমিনেশনটাকে কি করা, অ্যামেন্ড করা। কথা কি বুঝতে পেরেছি স্যার? ঠিক। জি স্যার। তাহলে যদি তার ট্যাক্স ক্যালকুলেশনটা অ্যামেন্ড করে, তাহলে এটার সাথে রিলেটেড ইন্টারেস্টও অ্যামেন্ড হবে, চেঞ্জ হয়ে যাবে, রাইট? কারণ জি প্রিন্সিপাল স্যার। অ্যামাউন্টের উপর তো ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়, তো প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ইন্টারেস্টও চেঞ্জ হয়ে যাবে, রাইট? রাইট স্যার। জি স্যার। এবং কোনো মনিটারি পেনাল্টিও যদি তারা বলে যে এভাবে হবে, তাহলে সেইভাবে তাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। তাই ট্যাক্স ডিটারমিনেশনটা অ্যামেন্ডমেন্ট হবে অ্যাজ পার আপিলেট ট্রাইব্যুনাল বা হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে, রাইট? এখন বলছে যে ইফ এ রেজিস্টার্ড অর অ্যানস্টেড পারসন ফেজ টু সাবমিট রিটার্ন, আপনি রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন, তাহলে কি হবে? তারা আপনাকে একটা নোটিশ ইস্যু করবে, কি করার জন্য? আপনি রিটার্ন টাইমলি সাবমিট করার রিটার্ন জন্য সাবমিট, স্যার। হ্যাঁ রিটার্ন যদি টাইমলি সাবমিট না করেন, তাহলে এটা কি হয়ে যায়, লেট রিটার্ন হয়ে যায়, ডিলে রিটার্ন হয়ে যায় না স্যার? জি স্যার। তাহলে তারা কি করবে, আপনাকে একটা নোটিশ দিবে ডিলে রিটার্ন সাবমিট করার জন্য, এবং সেইখানে ওই নোটিশের মধ্যে সময় থাকবে কতদিন রিটার্ন সাবমিট করার? 21 দিন সময় থাকবে। কতদিন সময় থাকবে? 21 দিন স্যার। 21 দিন। সে যে আপনাকে নোটিশ দিল রিটার্ন সাবমিট করার জন্য, সেই নোটিশ থেকে 21 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? রিটার্ন সাবমিট করতে হবে স্যার। যদি আপনি রিটার্ন সাবমিট না করেন, জি স্যার। তাহলে তারা কি করবে, তারা ভ্যাট অনলাইন থেকে আপনার যেই ওই ভ্যাট এই যে অনলাইন অ্যাক্টিভিটিস করার জন্য আপনার আইডি পাসওয়ার্ড আছে না, জি স্যার। এই বিনটা লক করে দিবে। কি করে দিবে? বিল লক করে দিবে স্যার। বিন লক করে দিবে, টেম্পোরারি লক করে দিবে। পরবর্তীতে কি কি জন্য লক করছে? আপনাকে 21 দিনের মধ্যে রিটার্ন সাবমিট করতে বলছে, আপনি 21 দিনের মধ্যে রিটার্নটা সাবমিট করেন নাই, সেজন্য লক করে দিবে। জি স্যার। এখন লক করছে রিটার্ন জি স্যার। সাবমিট না করার কারণে, লক করার পরে আপনার খবর হয়েছে, আপনি তখন কি করছেন, এর 2 দিনের মধ্যেই, 2-3 দিন পরে আপনি কি করছেন, রিটার্ন সাবমিট করে দিচ্ছেন, রাইট? জি স্যার। জি স্যার। রিটার্ন সাবমিট করে দিলে তাহলে কি হলো, কিন্তু যেই কারণে আপনার বিনটা লক করছিল সেই পারপাসটা আপনি তো পরবর্তীতে সলভ করছেন, রাইট? জি স্যার। এই আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, সেই রিটার্ন সাবমিশনের পরবর্তী 2 দিনের মধ্যে কি হবে, আপনার বিনটা অটোমেটিক্যালি আনলক করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আপনি যদি রিটার্ন সাবমিট না করে থাকেন, আপনাকে একটা নোটিশ দিবে রিটার্ন সাবমিট করার জন্য, সেখানে 21 দিনের সময় দেওয়া থাকবে। কত দিনের সময়? 21 দিনের স্যার। এবং ওই সময়ের মধ্যে যদি আপনি রিটার্ন সাবমিট না করেন, ফেল করেন, ওই 21 দিন সময়ের মধ্যে কমপ্লাই করেন না করেন, তাহলে আপনার বিনটা টেম্পোরারি লক বিল হবে। কার্ড লক করে দিবে স্যার। হ্যাঁ, লক করে দেওয়ার পরে যদি আপনি রিটার্ন সাবমিট করেন, যেদিন রিটার্ন সাবমিট করবেন তার পরবর্তী 2 দিনের মধ্যে, পরবর্তী 2 দিনের 2 দিনের মধ্যে মধ্যে স্যার আবার আপনার ওপেন বিনটা করে দিবে স্যার। আনলক করে দিবে বিনটা স্যার। অটোমেটিক আনলক করে বসে থাকে। আপনি যা দেখা করবেন, দেখা করলে তারপর ওপেন করে, ঠিক আছে? কারণ আপনি যখন ঠেকা না পড়বেন, আপনি কি কাউকে কোনো বেনিফিট দিবেন স্যার? না স্যার, না স্যার। এই তাহলে আপনি যা বসে থাকতে হবে যে স্যার আমার এটা বিনটা আনলক করে দেন, সে দুনিয়ার হাইকোর্ট দেখাবে, এই করবে, সেই ব্যস্ত, এই সেই, পরে সব ম্যানেজ করে আপনি ওপেন করে নিবেন, ঠিক আছে? এখন বলছে যে ফলস ডিক্লারেশন জি বাই স্যার। রিসিপিয়েন্ট অফ এ সাপ্লাই, সাপ্লাই যে রিসিভ করছে কারণ কাস্টমার, রাইট? কাস্টমার, কারণ কাস্টমার যদি ফলস ডিক্লারেশন দেয়, ব্যাপারটা হলো এরকম যে আপনি একজন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছেন, কাস্টমার আপনাকে ডকুমেন্ট দেখাইলো যে এই প্রোডাক্টটা তার জন্য পারচেজ করার ক্ষেত্রে সে এক্সেম্পটেড বা জিরো রেটেড, এরকম কোনো ডকুমেন্ট আপনাকে দেখাইছে, ঠিক আছে? আপনি সেটার বেসিসে তাকে জি স্যার। এক্সেম্পটেড বা জিরো রেটেড কনসিডার করে তাকে সাপ্লাই দিচ্ছেন। আসলে সে যে ডকুমেন্টটা দেখাইছে এইটা হলো ফেক, এটা কি ফলস ডকুমেন্ট, এটা সঠিক না, ভুয়া ডকুমেন্ট দেখাইছে। আপনি সেটার বেসিসে দিয়ে দিলেন ইনভয়েস করে, যেখানে 15% ভ্যাট অ্যাপ্লাই করে হওয়ার কথা, সেখানে আপনি এক্সেম্পটেড হিসেবে সাপ্লাই দিয়ে দিলেন, তাহলে কি আপনি ভ্যাট ফাঁকি হয়েছে না স্যার এখানে? জি স্যার। কেন হয়েছে? কারণ যিনি কাস্টমার তিনি আপনাকে ভুল তথ্য দিচ্ছেন, রাইট? এখন
এই অন্যায়টা শুরু হয়েছে কার দিয়ে? সাপ্লায়ার দিয়ে না কাস্টমার দিয়ে? অন্যায়টা ভুল তথ্য দিছে কে? কাস্টমার। কাস্টমার। তাহলে দোষটা কার? কাস্টমারের। কাস্টমারের স্যার, কিন্তু গভর্নমেন্টের তো টাকা দরকার। গভর্নমেন্টের কি দরকার? টাকা দরকার টাকা স্যার। দরকার। তো গভর্নমেন্ট কি করবে? আপনাকে ধরে নিয়ে আসবে, বাবা তুমি কাস্টমারের কথা অনুযায়ী এটা করছো, ভালো কথা, তুমি এখন টাকাটা দিয়ে দাও, পরবর্তীতে তুমি কাস্টমারের কাছ থেকে আদায় করে নিতে পারবা, এটা তোমার রাইট থাকবে। কি কথা বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। স্যার আমরা তো পড়েছিলাম স্যার যে দুইজনই সমান মানে দায়ী থাকবে আর কি। হ্যাঁ, দায়ী তো থাকবেই। এখন জি স্যার। মনে করেন বলছে যে সলিমুদ্দিনও দায়ী থাকবে, কলিমুদ্দিনও দায়ী থাকবে। জি এখন সলিমুদ্দিন দেশান্তর, সলিমুদ্দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এখন কারা ধরবে? জি স্যার। স্যার কলিমুদ্দিনকে এরকম ধরবে। দুজন থাকছে স্যার এখন কি? ওইখানে জি স্যার। বলা আছে যে আপনি যৌথভাবে এবং এককভাবে দায়ী। দায়ী তাহলে জি। যৌথভাবে সলিমুদ্দিন কলিমুদ্দিন দায়ী, দুইজন হুম। থাকলে দুজনকে ধরবে। কারণ জি একজন আছে আরেকজন নাই, তাহলে কলিমুদ্দিন পুরাটা দেওয়ার জন্য দায়ী। কথা কি বুঝছেন জি কিনা? জি জি স্যার জি এখন জি কলিমুদ্দিন স্যার। দায়ী, ভালো কথা, কলিমুদ্দিন টাকাটা দিয়ে দিল, দুইজনের জি টাকাটা দিয়ে দিল। কিন্তু কলিমুদ্দিন কে আইনে সেই অথরিটি দিচ্ছে যে তুমি যে অমুকের পক্ষে টাকাটা দিয়ে দিলা, এই টাকাটা তার কাছ থেকে আদায় করার জন্য, ফেরত পাওয়ার জন্য তুমি আইনগতভাবে কি তোমার অধিকার ব্যবস্থা থাকবে। নিতে হবে। হুম। এই দেখেন পেজের লাস্টের একটা হলুদ কালার করা আছে, হি মে রিকভার দ্য অ্যামাউন্ট সো পেইড ফ্রম দ্য রিসিপিয়েন্ট অফ সাপ্লাই। কাস্টমারের কাছ থেকে সে এই ভ্যাটটা আদায় করতে পারবে। আপনি কাস্টমার ভুল তথ্য দিচ্ছে, সেই হিসেবে আপনি সাপ্লাই দিচ্ছেন, আপনাকে ভ্যাট অফিস ধরছে, ধরে বলছে যে বাবা তুমি এটা যেহেতু তোমার সাপ্লায়ারের কাস্টমারের কথা শুনে এটা করছো, ভালো কথা, কোনো অসুবিধা নাই, তুমি গভর্নমেন্টের ভ্যাটটা দিয়ে দাও, তোমার বিডিএস ঠিক মতো হয় নাই, তুমি ভ্যাট কালেকশন হয় নাই, তুমি গভর্নমেন্টকে ভ্যাটটা দিয়ে দাও, তুমি সাপ্লাই কাস্টমারের কাছ থেকে ভ্যাটটা পরে আদায় করে নিবা। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে ঘুরে ফিরে কি আপনি বিপদে আছেন, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তো গেল যে আরেকজনে ভুল করছে সেটার খেসারত আমি দিচ্ছি, রাইট? এবং লাস্টে আপনার জন্য একটা সান্ত্বনা আছে কি, আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা কাস্টমারের কাছ থেকে পরে আদায় করে নেওয়ার জন্য আইনগত অধিকার থাকবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। কারণ আপনি কাস্টমারের পিছিয়ে পিছিয়ে দৌড়ান, কোর্টে যান, তাই না? এই যে জি কাস্টমারের কাছ স্যার। থেকে এই টাকাটা আদায় করার জন্য আপনি কোর্টে যাবেন, এখানে যাবেন, সেটার লিগ্যাল এক্সপেন্সটা কে দিবে? গভর্নমেন্ট দিবে? না স্যার। তাহলে তাহলে আপনি লুজার হচ্ছেন, রাইট? হুম। নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো, আপনি এজ এ সাপ্লায়ার, আপনি যদি নিজে ফলস ইনফরমেশন দিয়ে ফলস ভাবে আপনি সাপ্লাই দেন, যেমন আপনি মনে করেন ভ্যাট রেজিস্টার্ড পারসন না, আপনি কি ভ্যাট রেজিস্টার্ড পারসন না স্যার। পারসন না, কিন্তু আপনি কি করছেন, সুন্দর মতন মূসক 6.3 ইস্যু করে সাপ্লাই দিচ্ছেন 15% ভ্যাট দিয়ে, সাপ্লাই দিয়ে কাস্টমারের কাছ থেকে ভ্যাট কালেক্ট করতেছেন, আর ভ্যাটের টাকাটা নিজের পকেটে রেখে দিচ্ছেন। সুন্দর না ব্যাপারটা? স্যার সুন্দর না স্যার? অনেক সুন্দর। এতে কি হবে? গভর্নমেন্টের টাকা, ট্যাক্স ভ্যাটের টাকা মানে ব্যবসায়ীর লাভের টাকা, রাইট? না স্যার, গভর্নমেন্টের টাকা ব্যবসায়ী লাভের টাকা হবে কি? লাভের টাকা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এটাই মনে করে। ব্যবসায়ীরা কি মনে করে? ট্যাক্স ভ্যাটের জি টাকা স্যার। মানে তার লাভের টাকা, ঠিক স্যার আছে? ওটা তো মনে করলে তো স্যার 98% পানিশমেন্ট করতে হবে স্যার। আরে সেটা হলো ছোটখাটো যারা তার পানিশমেন্টে পড়ে, বড় গুলা ঠিক হাজার হাজার কোটি টাকা ম্যানেজ করে ফেলে, ঠিক আছে? যাই হোক, জি এখন কথা হলো, এটা হলো একটা ফুটফুটে সুন্দর কথা না, যে এরকম। জি স্যার। তাহলে আপনি ভ্যাট রেজিস্টার্ড না, আপনি তাহলে কি 6.3 ইস্যু করতে পারার কথা? পারার কথা কিনা বলেন? না স্যার, না স্যার, না, রেজিস্টার না পারেন হলে না। তো স্যার আমি কিছু ইস্যু করবো না স্যার। হ্যাঁ, তাহলে আপনি 6.3 ইস্যু করতে পারার কথা না, আপনি করে সেখান থেকে ভ্যাট কালেক্ট করছেন, তাহলে কি আপনি অন্যায় করছেন না স্যার? জি স্যার, প্রথমেই স্যার বড় ধরনের অন্যায় হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন বলছে যে যদি এরকম হয়, তাহলে আপনি যেহেতু জি ভ্যাট স্যার। ইনভয়েস করে সাপ্লাই দিচ্ছেন, ভ্যাট কালেক্ট করছেন, তাহলে আপনাকে ট্যাক্স পেয়ার হিসেবে কি করা হবে? ট্রিট করা হবে। গণ্য করা হবে আপনার স্যার। গণ্য করা হবে। আপনি যে ভ্যাটটা কালেক্ট করছেন সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? গভর্নমেন্ট আপনার কাছ জি থেকে এটা স্যার। আদায় করবে। এক, জি স্যার। নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো, আপনি ইনভয়েস ইস্যু করছেন 10% করে, কত পার্সেন্ট করে? 10% করে স্যার। 10% করে। কিন্তু আপনার ইস্যু করার কথা ছিল এই যে গুডসে সাপ্লাই দিচ্ছেন এটার ভ্যাট রেট হলো 15%, তাহলে আপনি কম, এখন আপনি মনে করেন তাহলে আপনি কি কমে করছেন না? কি কত পার্সেন্ট কম করছেন ইনভয়েস? 5% কম করছেন। তাহলে গভর্নমেন্টকে আপনি 10% জি তো দিবেন স্যার, দিবেন, বাকি 5% নিজের পকেট থেকে দিবেন। 5% কমে করছি স্যার। হ্যাঁ, তাহলে আপনি
10% যেটা কাস্টমারের কাছ থেকে নিয়েছেন এটা তো গভর্নমেন্টকে দিবেনই, পাশাপাশি ওই যে যে 5% আপনি কম কাটছেন সেটা নিজের জি পকেট স্যার। থেকে দিবেন। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি আপনি স্যার। জি। ওই জি যদি স্যার। কারো কাছ থেকে ইনভয়েস করার সময় কম রেটে ইনভয়েস করেন, ভ্যাট 15% হওয়ার কথা, আপনি 10% ইনভয়েস করছেন, 10% তো গভর্নমেন্টকে দিবেন, আরো 5% যে আপনি ইনভয়েস বাড়ায় করার কথা সেটা করেন না, এই ভ্যাটটা নিজের পকেট থেকে দিবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে বলছে যে যদি এমন হয় যে আপনি কোন জায়গায় ভ্যাটের নিগেশন মানে ভ্যাটের কি আছে সুবিধা আপনাকে দেওয়া হয়েছে যে ভ্যাট হবে না অথবা রিডিউস রেট, আপনি এরকম বেনিফিট নিছেন, ঠিক আছে, ভ্যাটের কি নিছেন, ওয়েভার নিছেন, সুবিধা নিছেন, কিন্তু আসলে আপনি সেই সুবিধা প্রাপ্য হওয়ার কথা না, আপনি সেটার জন্য এলিজিবল না, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই যে সুবিধা আপনি নিছেন সেই সুবিধাটা গভর্নমেন্টে কি করতে হবে? রিফান্ড সেই করবে স্যার। পরিমাণ সেই পরিমাণ ভ্যাটটা গভর্নমেন্টকে দিতে হবে, সাথে ইন্টারেস্ট সহ, জরিমানা সহ, রাইট? জি স্যার। এইখানে বলছে যে ভ্যালু এডেড ট্যাক্সের অফিসার অথরিটি কারা, এখানে আসলে যা বলছে এইটা দিয়ে কোনো কার আন্ডারে কে এরকম কোনো স্ট্যাটাস বুঝায় না, রাইট? জাস্ট বিভিন্ন পজিশনের নামগুলো এখানে দিয়ে দিছে। তো এইটা পরে আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি এটার একটু আমরা যদি মিনিমাইজ করি করে একটা ফাইল যদি ওপেন করি তাহলে হয়তো মোটামুটি একটা কিছু শিখতে পারবো। এনবিআর অর্গানোগ্রাম, স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার? কি দেখা যাচ্ছে? এনবিআর অর্গানোগ্রাম স্যার। অর্গানোগ্রাম। এই অর্গানোগ্রামটা আসলে কোনো বইতে বা কোনো জায়গায় এভাবে দেওয়া নাই, এটা আমি এনবিআর এর বিভিন্ন সাইট থেকে নিয়ে এটাকে আপনাদের জন্য সাজাই দিছি। হ্যাঁ, এখানে এনবিআর এর অর্গানোগ্রামটা এরকম যে এনবিআর মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, রাইট? ন্যাশনাল বোর্ডের বোর্ডের অর্গানোগ্রাম, বোর্ডের অর্গানোগ্রামের মধ্যে এনবিআর এর প্রধান কে? চেয়ারম্যান স্যার। চেয়ারম্যান। আর বাকি কারা? বাকি সব হচ্ছে বিভিন্ন মেম্বার। মেম্বার থাকবে, কি থাকবে, সদস্য, রাইট? জি স্যার। বিভিন্ন সদস্য থাকবে। এই জায়গাটা আসলে এরকম থাকে, এই দেখেন, মেম্বার, এডমিন, মেম্বার কি, মেম্বার অ্যাডমিন। এডমিন, তার আন্ডারে আবার একজন ডিরেক্টর রিসার্চ এন্ড স্ট্যাটিস্টিক্স থাকে, তার আন্ডারে ডেপুটি ডিরেক্টর থাকে, তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, ঠিক আছে, কাস্টম ট্যাক্সেস এরকম ভাগ করা। এরপর আবার একজন ল অফিস, একটা ল অফিস থাকে, এই এফএস অ্যাডমিন, তাহলে অ্যাডমিনের এফএস, এফএস মানে হচ্ছে ফার্স্ট সেক্রেটারি, এফএস মানে কি, ফার্স্ট সেক্রেটারি স্যার। তাহলে এটা প্রথম সচিব প্রশাসন, রাইট? জি স্যার। তার আন্ডারে আবার এসএস থাকে, এসএস মানে সেকেন্ড সেক্রেটারি। সেক্রেটারি, দ্বিতীয় সচিব, কি, তো দ্বিতীয় তৃতীয় সচিব এডমিন 1, দ্বিতীয় সচিব এডমিন 2, দ্বিতীয় সচিব এডমিন 3, এডমিন 4, 5, আর একটা থাকে ক্যাশ সেকশন। এইটা হচ্ছে মেম্বার এডমিনের আন্ডারে এই কয়টা পজিশন থাকে, ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে ডিরেক্টর জেনারেল সিআইসি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস এর, তাই না? সেটার মধ্যে আবার ডিরেক্টর সিআইসি থাকে, ডিরেক্টর সিআইসির মধ্যে ভাগ থাকে, ডিরেক্টর সিআইসি কি কাস্টমস এন্ড এক্সাইজ ডিউটির জন্য একজন থাকে, শুধু ট্যাক্সের জন্য একজন থাকে, ঠিক আছে। মেম্বার কাস্টমস এন্ড ভ্যাট অ্যাডমিন, কাস্টমস এন্ড ভ্যাট অ্যাডমিন, সেটার আন্ডারে আবার এই যে ফার্স্ট সেক্রেটারি থাকে, তার আন্ডারে সেকেন্ড সেক্রেটারি থাকে, এইভাবে অর্গানোগ্রামটা সাজানো। এই যে দেখেন, কাস্টম এক্সপোর্ট বন্ড এন্ড আইটির জন্য একজন সদস্য থাকে, মেম্বার থাকে, তারপর মেম্বার কাস্টমস পলিসি থাকে, কাস্টমস পলিসি থাকে, তারপর হচ্ছে কাস্টমস অডিট এন্ড ইন্টেলিজেন্সের জন্য একজন মেম্বার থাকে, তার আন্ডারে ফার্স্ট সেক্রেটারি, তাকে সেকেন্ডারি সেক্রেটারি থাকে। এইভাবে এনবিআর এর অর্গানোগ্রাম গুলা সাজানো, কার আন্ডারে কে, ঠিক আছে। এইটা হলো এনবিআর এর হেড অফিসের সেটআপটা, ঠিক আছে। যেমন আপিল, যেমন মেম্বার ট্যাক্স আপিল, মেম্বার ইন্টারন্যাশনাল ট্যাক্সেস, মেম্বার ট্যাক্স পলিসি, মেম্বার ট্যাক্স সার্ভে এন্ড ইন্সপেকশন, সিস্টেম ম্যানেজার, এইভাবে তাদের এগুলো থাকে। তাহলে এগুলো হচ্ছে সরাসরি এনবিআর এর বোর্ডের আন্ডারে যেগুলো সেগুলা। এর বাইরে কি থাকে? ভ্যাটের ক্ষেত্রে এর বাইরে থাকে বিভিন্ন কমিশনারেট থাকে, কি থাকে, কমিশনারেট। কমিশনারেট থাকে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে?
ঢাকা এই নর্থ, ঢাকা সাউথ। এই বোর্ডের বাইরে এইসব অফিসগুলো থাকে। এই যে এখানে 31টা অফিস আছে। কয়টা অফিস আছে? 31টা। 31টা। কি কি আছে দেখেন? বিভিন্ন কমিশনারেট, ঢাকা হুম, উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, ঢাকা পশ্চিম, ঠিক আছে? জি রাজশাহী কমিশনারেট, রংপুর কমিশনারেট, জি কুমিল্লা, খুলনা, যশোর, চট্টগ্রাম, সিলেট, এগুলো হচ্ছে কমিশনারেট, ঠিক আছে? এরপর হচ্ছে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট থাকে, ভ্যাটের একটা মূসক, লার্জ। জি স্যার। এরপরে দেখেন এগুলো হচ্ছে কাস্টম হাউস ঢাকা, এগুলো হচ্ছে কাস্টমস এর জন্য, ঠিক আছে? এইগুলো সব এই কাস্টম হাউস। এগুলো কি 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 হুম, দেখেন? কাস্টম হাউস ঢাকা, কাস্টম হাউস আইসিডি কমলাপুর, কাস্টম হাউস চট্টগ্রাম, কাস্টম হাউস মংলা খুলনা, বেনাপোল, পানগাঁও। পানগাঁও কাস্টমার কোথায়? হাউসের স্যার। জি স্যার। তারপরে কাস্টম বন্ড এন্ড কমিশনারেট ঢাকা। এই দেখেন 18 নাম্বার পর্যন্ত যতগুলা কমিশনারেট আছে বা কাস্টমস বন্ড আছে, সেগুলোর ক্ষেত্রে তাদের ইকোনমিক কোড আছে। কি আছে? অর্থনৈতিক কোড আছে। খরচ। তার মানে এই 18টা মানে এর কাস্টম ভ্যাট পেমেন্ট হচ্ছে, টেবিল স্যার এই কোড এখানে দিতে হবে। আপনি ভ্যাট ডিউটি টিউটি এগুলো আপনারা জমা দিতে পারবেন, রাইট? জি স্যার। কিন্তু বাকি যে 19 থেকে শুরু করে এই যে এই তিনটা, এগুলোতে কি কোনো ডিউটি জমা দেওয়া যায় না। তাহলে এগুলো কি অফিস দেখেন? বন্ড কমিশনারেট অফিস, বন্ড চট্টগ্রাম। এরপর বলছে যে কাস্টম ভ্যালুয়েশন এন্ড ইন্টারনাল অডিট কমিশনারেট চট্টগ্রাম। এই তিনটা কমিশনারেটের আন্ডারে আসলে কোনো টাকা পয়সা জমা হয় না। কি হয় না? কোনো টাকা পয়সা যেমন জমা হয় না। আর এগুলোর পাশে একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন ঢাকা নর্থ কমিশনারেট, এটার আন্ডারে দেখেন এটার যে 15, 10, 30 যেগুলা 3 নাম্বার নাম্বার যেটা দেখতেছি, এই 15 হচ্ছে ঢাকা উত্তরের কমিশনারেট কোড, রাইট? 10 হুম, হচ্ছে ঢাকা পশ্চিমের, 30 হচ্ছে ঢাকা পূর্বের, 35 হচ্ছে ঢাকা পশ্চিমের। এভাবে প্রত্যেকটা কমিশনারের একটা কোড আছে। এই কোডটা, এই 3 নাম্বার পোর্শনটুকু হচ্ছে কমিশনারেট কোড, ঠিক আছে? তাহলে হুম, খুলনা হচ্ছে 0001, যশোর হচ্ছে 0005। আর ডান পাশে দেখেন ওই কমিশনের আন্ডারে কয়টা ডিভিশন আছে সেটা লেখা আছে। ঢাকা উত্তর আন্ডারে 7টা, দক্ষিণের আন্ডারে 8টা, পশ্চিমের আন্ডারে 8টা। এইভাবে এগুলো হচ্ছে তাদের বিভিন্ন ডিভিশন দেওয়া আছে, ঠিক আছে? হুম। এরপর দেখেন এই যে 22 থেকে 26 পর্যন্ত, এগুলা কোনো কমিশনারেট না, এগুলো হচ্ছে ডিরেক্টর জেনারেল অফিস। কি? মহাপরিচালক অফিস। কারা কারা মহাপরিচালক? এটা হচ্ছে কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি, যেখান থেকে আপনারা ভ্যাট কনসালটেন্ট আর ভ্যাট এজেন্ট লাইসেন্স নিবেন, রাইট? জি। এর হচ্ছে ডিরেক্টর জেনারেল ভ্যাট অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন। তাহলে ভ্যাট অডিট এন্ড ইন্টেলিজেন্স এর অফিস কোথায়? ঢাকা। ঢাকা। দেন হচ্ছে ডিউটি এক্সেম্পশন ড্রব্যাক ড্যাডো অফিস। কি অফিস? মহাপরিচালক ড্যাডো। তারপর বলছে যে ডিরেক্টর জেনারেল ভ্যাট সেন্ট্রাল ইন্টেলিজেন্স, সিআইসি। ডিরেক্টর জেনারেল কাস্টমস ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ঢাকা। হুম, এই যে এগুলো হচ্ছে ডিজি অফিস। কি অফিস? ডিজি অফিস। ডিজি অফিস। এরপরে দেখেন আমরা বলেছিলাম যে যদি এই কমিশনার অফিসের কোনো আদেশের এগেনস্টে আপনি ক্ষুব্ধ হন, তাহলে কোথায় যাবেন? আপিলে যাবেন, বলছিলাম না? আচ্ছা আচ্ছা, জি। এই যে দেখেন আপিল হচ্ছে 4টা। কয়টা আপিল? তো 4টা অফিস। 4টা আপিল। ঢাকাতে 2টা, চট্টগ্রামে একটা, খুলনা একটা। তাহলে টোটাল সারা বাংলাদেশে ভ্যাট আপিলের জন্য কমিশনারেট কয়টা? ও 4টা স্যার। 4টা। এর মধ্যে ঢাকাতে 2টা, ঢাকা 1, ঢাকা 2। হ্যাঁ। এ- আর এগুলো চট্টগ্রাম হচ্ছে কোন স্যার? এগুলো হচ্ছে আগারগাঁওতে। কোথায়? আগারগাঁওতে। এরপরে আর নতুন বিল্ডিং এ স্যার এনবিআর এর। হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে চট্টগ্রামে একটা, খুলনাতে একটা। এই হলো 4টা টোটাল সারা বাংলাদেশে আপিল আছে, ঠিক আছে? আর ট্রাইব্যুনাল হচ্ছে কয়টা? একটা। একটা। একটাই এই যে স্যার। দেখেন এই যে হুম, ট্রাইব্যুনাল, এটা আগে দিলকুর সাথে ছিল, এখন এটা চলে গেছে কোথায়? আগারগাঁওতে, রাইট? জি স্যার। এই যে এনবিআর ভবন। আচ্ছা, এটা মানে আমরা পরে পাবো, ঠিক আছে। কি জিনিস বলেন? স্যার এই যে এখানে ওই সদস্য কয়জন থাকে কাস্টমার মানে আপিলে, এই ফরম্যাটটা আছে কিনা স্যার, যেরকম ট্যাক্সি আছে স্যার আর কি? না, এখানে ওই এরকম এরকম ডিক্লেয়ার্ড কোনো ফরম্যাট নাই, ও ঠিক আচ্ছা আছে? ওইখানে আচ্ছা বলছে যে আপনার ট্রাইব্যুনাল থাকবে, একটা বেঞ্চ থাকবে, সেখানে যে কজন দরকার সদস্য তারা ওইভাবে নিতে পারবে, ঠিক আছে? ওরকম ফর্মাল সেক্টর নাই, ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে এই লাস্টের যেটা ট্রাইব্যুনাল, এটা হচ্ছে সরাসরি এনবিআর এর আন্ডারে না। এনবিআর এর এই যে 30 পর্যন্ত যতগুলো দেখলাম, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে এনবিআর এর আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ শাখা। কিন্তু 31 নম্বর যেটা, এটা এনবিআর এর বোর্ডের আন্ডারে না, এটা আলাদা। এটা হলো আদালতের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? আদালতের মতো।
এটাকে বলে কোয়াজি জুডিশিয়াল, কি বলে, কোয়াজি জুডিশিয়াল। জুডিশিয়াল। কোয়াজি জুডিশিয়াল মানে কি, আদালতের মতো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আদালত কি কারো আন্ডারে? না স্যার। না। এই জন্য এই আপিলের ট্রাইব্যুনালটা যেহেতু একটা আদালতের মতো, এই জন্য এটা কোনো এনবিআর এর চেয়ারম্যানের আন্ডারেও না, এটা আলাদা। এটা কি বুঝতে কিন্তু স্যার পেরেছি এটা স্যার? তাহলে প্রধান বিচারপতি ওই 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 এই প্রধান আর কি, মানে একেবারেই। না না, আচ্ছা। এটা ওই যে এনবিআর এর দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর একটা হচ্ছে গিয়ে কি বিচারিক পার্ট। হ্যাঁ, হুম। জি। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা হচ্ছে বাকি সব, আর আপিলের ট্রাইব্যুনালটা হচ্ছে বিচারিক পার্ট। কথা কি বুঝতে পারছি স্যার? ঠিক আছে। এরা স্যার এখানে চেয়ারম্যান, কারা বিচারিক কার্যক্রমে থাকে স্যার? এখানে আপনাদের এখানে একজন লয়ার থাকে, মানে বিচার বিভাগের একজন ম্যাজিস্ট্রেট থাকে। হ্যাঁ, হুম। তারপর এখানে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ধরনের মেম্বার থাকে। মেম্বার থাকে, মেম্বারদের মধ্যে আবার একজন কি থাকে, ট্রাইব্যুনালের ঠিক থাকে। প্রেসিডেন্ট থাকে। ও ঠিক আচ্ছা। আছে, এরকম কয়েকজন মেম্বার থাকে। তাহলে দুইজন মিল, উনি কি করেন, যে এই দুইজন মিলে একজন বিচারের করার জন্য একটা বেঞ্চ, ওইটার জন্য একটা বেঞ্চ, এরকম আলাদা আলাদা উইংস করে বেস্ট দিতে করে পারেন। দিন। ঠিক হুম। আছে। স্যার এখানে হিয়ারিং এ মনে করেন ওই কনসালটেন্টরা যেতে পারে কি স্যার? মানে আপনি তো পারেনি, আমার কনসালটেন্ট যারা পাস করবে তারা যেতে পারবে স্যার, তাই তো? হ্যাঁ, রাইট, জি। স্যার এখানে মামলার পরিমাণ কি একটু কম ট্যাক্সের মতো, মানে বেশি যেরকম এটা মানে একটু কম নাকি স্যার? মানে এমনি জানার জন্য স্যার। এখানে মামলা অনেক, মামলা অনেক কেন, যেহেতু মাত্র হ্যাঁ। একটা ট্রাইব্যুনাল, কয়টা ট্রাইব্যুনাল, একটাই তো স্যার, সেটাই আর কি, এত বড় যার বাংলাদেশে এত। কারণে হুম। হাজার হাজার মামলা সেখানে কি আছে, ঝুলে আছে। কথা ও বুঝছেন? জি। যেমন লাস্ট আমি একটা মামলায় গেলাম হিয়ারিং এ, ও একদিনেই প্রায় 40টা না 50টা মামলার হিয়ারিং শুনছে, কয়েক ঘন্টায়, 2-3 ঘন্টার মধ্যেই। ঠিক আছে, এখানে স্যার ওই প্রত্যেকটাই রাজনৈতিক। শুনেই ডিসএগ্রিমেন্ট 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 দিয়ে শেষ, কথাই আপনার কথাই শুনবেন না ঠিক মতো। কথা বুঝছেন? এইটা আর এইভাবে ভালো না বলে অবস্থা রাখছে স্যার। হ্যাঁ, এগুলা চলবে, এটা স্বাভাবিক আমাদের দেশে। স্যার এখানে অনেকে তো এটা রিফিউজ হলে তারপরে একবার আপিলে, ওই মানে সরি ইসে হাইকোর্টে। হাইকোর্টে যাবেন, রাইট। তো আমরা যখন রিফিউজাল পাইলাম, আমরা অ্যাপ্লিকেশন করার আগেই বুঝছি যে এটা রিফিউজাল হবে। হুম। পরে এটা হাইকোর্টে গেছি, তো হাইকোর্টে সাবমিট করলাম। আপিল করার পরে এখন এটা হিয়ারিং এর ডেট দিতেছে, তো দিতেছে, চলতেছে। এরপর যেদিন হিয়ারিং দিব সে এটা, এরপরে হাইকোর্ট থেকে এটা সিদ্ধান্ত পাইতে পাইতে মনে করেন 1-1.5 বছর। কতদিন লাগবে? এক দেড় বছর। সিদ্ধান্ত কি, জাস্ট ট্রাইব্যুনালকে বলবে যে হ্যাঁ এটা হিয়ারিংটা শোনো, হ্যাঁ, জাস্ট এইটুক আচ্ছা বলবে, আচ্ছা। এটা বলতে 1.5 বছর লাগবে, হ্যাঁ। 1.5-2 বছর লাগবে। এরপর কিন্তু আবার স্যার। যখন ট্রাইব্যুনালে যাব, হ্যাঁ জি স্যার। ট্রাইব্যুনাল আবার এই প্রসেস আবার 2 বছরের মতো লাগাবে। ও বুঝছি। এই হলো অবস্থা আর কি। তো যার কারণে অনেক মামলা এরকম পেন্ডিং থাকে, ওখানে লোকবলের অভাব বা ওগুলা সমাধান করে না, নানান সমস্যা আছে। যাই হোক, এখন এটা স্যার একটা গভর্নমেন্ট যদি জিনিস না জানতে চাচ্ছি, করে। হাইকোর্টে হাইকোর্টে তো স্যার আমরা যারা আপনি যেরকম কনসাল্ট এটা তো যাইতে পারেন না স্যার, এখানে তো মনে করেন একেবারে পেশাদার উকিল যা লাগে যায় আর কি। তো তারা কি ভ্যাটের ইস্যুস গুলো মানে ওইভাবে প্রেজেন্ট করতে পারে নাকি স্যার আপনাদেরই সাপোর্ট দেওয়া লাগে স্যার? ওরা যেটা করে হাইকোর্টে, অল্প কিছু লয়ার আছে যারা আসলে ভেট নিয়ে কাজ করে, তারা মোটামুটি ভালোই বোঝে। হ্যাঁ, ঠিক আছে। আবার অনেকে আছে ইন জেনারেল, কিন্তু কাজ পাইলে কি করে, এরকম যারা ভ্যাটের কনসালটেন্সি করে, যারা একটু নলেজ রাখে, তাদের সাথে হুম। যোগাযোগ করে তাদের কাছ থেকে হেল্প নিয়ে গ্রাউন্ডটা তৈরি করে হুম। লয়ার হিসেবে সেটা ওইখানে প্রেজেন্ট করে। এটা কি বুঝতে পারছি বুঝছি, স্যার? হ্যাঁ। তা লাইসেন্সটা ইউজ আর কি জাস্ট। এখানে দেখেন বলছে যে ভ্যাট অফিসার বা ভ্যাট অথরিটি যারা আছেন, তাদের দায়িত্ব কি, তাদের দায়িত্ব হচ্ছে এই 3-4, এই তিনটা হচ্ছে তাদের দায়িত্ব। আসলে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্যাক্স কালেকশন করা, এবং এই ট্যাক্স কালেকশন রিলেটেড তার যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেটা পরিচালনা রেকর্ড করছে। মেনটেন করা। ঠিক আছে, নাম্বার হুম। 1 কাজ। নাম্বার 2 হচ্ছে এই ভ্যাট আইনের বা রুলস এর যত নিয়ম কানুন আছে সেটার অ্যাপ্লিকেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখা, এই দুটো হচ্ছে তাদের মূল কাজ। 3 নম্বর কাজ হচ্ছে টাইম টু টাইম বোর্ড, বোর্ড মানে এনবিআর, হুম। এনবিআর টাইম টু টাইম তাদেরকে যেই দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করা। তাহলে সেটা তো 3 নম্বর, এটা ইন জেনারেল। কিন্তু তাদের মূল কাজ হচ্ছে দুইটা, ট্যাক্স কালেকশন করা এবং ট্যাক্স কালেকশন রিলেটেড তাদের যে অ্যাক্টিভিটিস তারা করেছে সেটা রেকর্ড মেনটেন করা। আরেকটা হচ্ছে ভ্যাট আইন এবং তার যে রুলস সেগুলার বিধানগুলো অ্যাপ্লিকেশন করা এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখা। এই দুটো হচ্ছে তাদের মূল কাজ। ঠিক আছে স্যার? জি। এখন বলছে যে বোর্ড টাইম টু টাইম কি করতে পারে, ওই যে এক সময় যেটা হয়েছিল, ভ্যাট অফিসাররা যে রায়টা দিত, এটা আপিল ট্রাইব্যুনাল, এখন এটা লেন্দি প্রসেস। এখন এমন হতে পারে যে অনেক সময়
আহ, এমন হয় যে ব্যাড অফিসার আপনাকে কি করছে, ইনজাস্টিস করতেছে ইচ্ছাকৃত ভাবে। কারণ আপনি আপিল ট্রাইব্যুনালে যাইতে গেলেও তো ওখানে 10% টাকা দিয়ে যাইতে হয়, এটা একটা আপনার জন্য পেইনফুল। হ্যাঁ, হুম, এমন একটা অ্যামাউন্ট ধার্য করে দিছে যেটা 10% দিতে গেলেও আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? জি তো এনবিআর চিন্তা করলো এই ব্যাড অফিসারদেরকে যদি একটু প্রেসারে রাখা যায় যে তারা সব জায়গায় স্বেচ্ছাচারিতা করতে পারবে না, সেজন্য তারা কি করছে, এনবিআর এর এখানে একটা পলিসি রাখছে যে বোর্ড টাইম টু টাইম যেটা করতে পারবে, ওই অফিসাররা যেসব ডিসিশন বা অর্ডার দিচ্ছে সেইখান থেকে তারা স্বেচ্ছায় সোমোটো কেউ কমপ্লেন করা লাগবে না, এনবিআর নিজে থেকে বিভিন্ন অর্ডার বা ডিসিশনকে কি করতে পারবে, রিভিউ করতে পারবে। কথা কি বুঝতে পারছি স্যার? এবং রিভিউ করে সেটার জন্য অ্যামেন্ডমেন্ট বা অল্টারেশন যদি দরকার হয় সেই অর্ডারটা পরিবর্তন করতে পারবে, যেটা আগে পুরাতন আইনে ছিল না। নতুন আইনে এটা দেওয়াতে যেটা হয়েছে, ব্যাট অফিসারদের উপরে যে এনবিআর এটা হস্তক্ষেপ করতে পারে এরকম একটা বিধান এখানে দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছি স্যার? এখন মনে করেন আপনার এই 10% টাকা ক্লেইমের, হয়তো সে আপনার কাছে 20 কোটি টাকা ভ্যাট দাবি করছে, আপনার কাছে পুরোটাই অযৌক্তিক মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে 20 কোটি টাকা 10% হলে কত, 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা জমা দিয়ে আপনাকে আপিল ট্রাইব্যুনালে যাইতে হবে, তাহলে সেখানে আপনার জন্য এটা অনেক বার্ডেন। আপনি যদি কি করেন, যেহেতু এখানে আইনে বিধান আছে যে বোর্ড এখানে হস্তক্ষেপ করতে পারে, তাহলে আপনি কি করেন, আপনার যদি বোর্ডে কারো কাছে যাওয়ার মতো সুযোগ থাকে, কথা বলার সুযোগ থাকে, আপনি তাকে ইনফর্মালি বলবেন যে ভাই স্যার এই অবস্থা, আমার এই জায়গায় আমার এইটা খুবই কষ্ট হচ্ছে, এটা তারা এরকম ইনজাস্টিস করতেছে। তখন কিন্তু আপনি কিন্তু ফর্মাল কোনো কমপ্লেন করলেন না, ইনডিরেক্টলি ওই এনবিআর এর কানে আপনার কথাটা গেল, তারা আপনার ওই অর্ডারটা বা ফাইলটা কল করে সেটাকে কি করবে, রিভিউ করে সেটার আবার যদি কোনো জায়গায় পরিবর্তন করা দরকার সেটা করতে পারে। কথা কি বুঝতে পারছি স্যার? এবং এই যে এটা কতদিন পর্যন্ত করতে হবে, যে ডিসিশনটা বা অর্ডারটা ব্যাড অফিসার দিয়েছে সেইটা থেকে 2 বছর সময়ের মধ্যে যে কোনো অর্ডার, কারণ যদি কোনো অর্ডারের মেয়াদ 2 বছর পার হয়ে যায় তাহলে সেই বোর্ড কি করতে পারবে না, অ্যামেন্ড বা অল্টার করতে পারবে না। কথা কি বুঝতে পারছি স্যার? স্যার, এই বোর্ডটা কি ওই অ্যাডমিনের যে পার্টটা ছিল ওই যে ওইটাই ওই বোর্ডে হ্যাঁ, বোর্ড পড়বে স্যার? মানে যত জায়গায় বোর্ড দেবে, বোর্ড মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা জি স্যার। স্যার তবে মেম্বার কতজন থাকে একটা মানে পুরা একটা এনবিআর এর যে ভ্যাট সাইটে দেখি শুনি মেম্বার উনি উনি মেম্বার ছিলেন ওই যে এরকম? আপনাকে তো হুম, দিলাম ওইটার মধ্যে সব লেখা আছে, গুনে নিবেন কয়টা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। দুই। এখন বলছে যে এই যে যত ডিসিশন আছে এগুলার এনবিআর করতে পারবে, তবে আপিলের ট্রাইব্যুনালের রায়ের কোনো সংশোধন এনবিআর করতে পারবে না, কারণ আপিলের ট্রাইব্যুনাল এনবিআর এর আন্ডারে না, তার অধীনস্থ না, রাইট? এটা আলাদা জি বিচার। ওটা তো হ্যাঁ সাথে সাথে জি স্যার। এখানে বলছে যে আপিলের ট্রাইব্যুনালের কোন রায়কে তারা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, ঠিক আছে? হুম কারণ এটা তার এখতিয়ারের বাইরে। এছাড়া টাইম টু টাইম এনবিআর যে কোনো ভ্যাট অফিসারকে যে কোনো দায়িত্ব তারা দিতে পারে, ঠিক আছে? হুম অথবা কমিশনারের দায়িত্ব তার সাবঅর্ডিনেটকে, বা ডেপুটি কমিশনারের দায়িত্ব তার সাবঅর্ডিনেটকে, এইভাবে তারা কি করতে পারে, দায়িত্ব হস্তান্তর করতে পারেন। করতে পারে। এখন দেখেন এই সেকশনটা, সেকশন 82, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। কেন? কারণ ভ্যাট অফিসারকে বাংলাদেশে এমন কোনো অথরিটি নাই যাদেরকে বলা হয় না যে ভ্যাট অফিসারকে অ্যাসিস্ট করার জন্য, কি করার জন্য, অ্যাসিস্ট করার জন্য। অ্যাসিস্ট করার জন্য। এটা অব্লিগেটরি, এটা কিন্তু এমন না যে ঐচ্ছিক বা ইয়ে না, এটা অব্লিগেটরি, আপনার জন্য এটা বাধ্যতামূলক, আপনি এটা করতে হবে। না করলে আপনি, আপনার এটা অফেন্স হবে এবং ভ্যাট অফিসার আপনাকে সমন জারি করতে পারে। সমন মানে ফিজিক্যালি হাজির হওয়ার জন্য আপনাকে নোটিশ দিতে পারবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি জি স্যার। জি স্যার। তাহলে ভ্যাট অফিসারদের অথরিটি অনেক বেশি, রাইট? জি জি সেখানে স্যার। বলছে তাদেরকে পুলিশ, বর্ডার গার্ড, কোস্ট গার্ড, আনসার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, মিউনিসিপালিটি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, গভর্নমেন্টের যে কোনো অফিসার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার জি স্যার। কাস্টমস, এক্সাইজ, ইনকাম ট্যাক্স, নারকোটিক্স, মাদক, তাই না? এরপরে গভর্নমেন্টের জি যে কোনো অফিস, ব্যাংক, ইন্স্যুরেন্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম, ক্রেডিট ট্রেডিং এজেন্সি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সবাই অব্লিগেটেড, বাধ্য এই ব্যাট অফিসারদেরকে, তারা যদি কোনো সহযোগিতা আপনার কাছ থেকে চায় সেটা আপনি প্রোভাইড করতে তো বাধ্য। জি স্যার।
স্যার ওই যে ক্লিয়ার? বলে যে ভাই হাজির না হলে তোমার কিন্তু মামলায় মানে মামলা দিয়ে দেবে আর কি, তো এইটা কি সেটা এই যে স্যার? দেখেন, এই যে আচ্ছা এখানে আচ্ছা। বলছে যে আপনি অব্লিগেটরি এটা ফার্নিশ করার জন্য, এবং যদি আপনি এটা না করেন হুম। তাহলে এটা সে আপনার জন্য কি সমন জারি করতে পারবে। ও। ঠিক আছে? স্যার এই সমনটা কি জি আমার স্যার। হাজির হওয়ার নাকি স্যার যে মানে ফৌজদারি ক্ষেত্রে চলে যাবে স্যার? সমন জারি করা মানে আপনাকে বলছে যে ফিজিক্যালি হাজির হওয়ার জন্য, সশরীরে হাজির হওয়ার জন্য। ঠিক আছে? আর স্যার ভ্যাটের মামলা কোনগুলো তাহলে জি স্যার? স্যার। জি। তারপর দেখেন, এখন বলছে যে এই যে পাওয়ার টু এন্টার এন্ড সার্চ বাই ভ্যাট অফিসার্স, ভ্যাট অফিসাররা কি করতে পারবেন, আপনার বিজনেস প্লেসে প্রবেশ করতে পারবে এবং আপনার বিজনেস প্লেস সার্চ করতে পারবে, রাইট? জি স্যার। এবং কারা করতে পারবে, নট লেস দেন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট, মানে এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা অ্যাসিস্ট্যান্ট আচ্ছা ডিরেক্টরের লেভেলের নিচে কেউ পারবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর আচ্ছা। জি এই স্যার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তার উপরে পারবে। আবার এখানে কার পারমিশন লাগবে, কমিশনার অথবা ডিজির পারমিশন নিয়ে যেতে হবে। তাহলে আপনার বিজনেস প্লেসে যদি কোনো ভ্যাট অফিসার সার্চ করতে আসে, তাহলে তার কাছে একটা সার্চ ওয়ারেন্ট থাকবে। ঠিক আছে? তাকে জি যে স্যার। অথরাইজ করা হয়েছে কমিশনার, তাকে যে দায়িত্ব দিছে, তাহলে সেখানে একটা চিঠি থাকবে। সেই চিঠির মধ্যে বলা থাকবে যে মিস্টার এক্স কমিশনার হচ্ছে এটার হেড এবং তার আন্ডারে অমুক অমুক এই টিমের মধ্যে থাকবে, তারা এই সার্চ অপারেশনটা করবে। ঠিক আছে? জি স্যার। এবং তারা যে আপনার ফ্যাক্টরিতে বা আপনার বিজনেস প্লেসে যাবে, সেইটা এই যে এই নোটিশ আপন দা ওনার, তার সাথে একটা নোটিশ নিয়ে যাবে। কার বরাবর নোটিশ? বিজনেস প্লেসের যিনি মালিক তার বরাবর, অথবা ইনচার্জ যিনি থাকবে তার বরাবর ওইরকম একটা চিঠি নিয়ে যাবে। এইটা তাহলে সার্চ করতে পারে। তাহলে আপনার কাছে একটা, তারা চিঠি ছাড়া আপনি তাকে ঢুকতে দিবেন না, কিসের বলবতে সে আপনার দেখতে যাচ্ছে, রাইট? এটা আপনি চাইতেই পারেন। জি স্যার। দেন হচ্ছে সে কোন পিরিয়ডের মধ্যে আপনার বিজনেস প্লেসে সার্চ করতে পারবে, সানসেট টু সানরাইজ, এই টাইমে পারবে না। তাহলে সে আচ্ছা পারবে কোন সময়, সানরাইজ থেকে সানসেট, মানে সকালে সূর্য উদয় থেকে বিকেলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইম। কিন্তু সূর্য ডুবার পর থেকে সকাল পর্যন্ত এই টাইমে আপনার বিজনেস প্লেসে সার্চ করতে পারবে না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। ওকে। এখন যদি মনে করেন সন্ধ্যা, এই যে সূর্য সন্ধ্যায় সূর্য ডুবার পর 7টা 8টায় আপনার ফ্যাক্টরিতে কেউ আসছে, তাহলে আপনি কি বলবেন, যে স্যার আপনি তো আইন অনুযায়ী আমার ফ্যাক্টরিতে এই টাইমের বাইরে কি করতে পারেন না। কাজ করতে পারেন। হ্যাঁ। তাহলে আপনি যদি আইনটা জানেন তাহলে না তাকে বলতে পারবেন, আইন না জানলে কি বলতে পারবেন স্যার? না। না স্যার। হ্যাঁ। আর তাদের সাথে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, এবং পার্সোনাল কোনো আপোষ অ্যাটাকিং বা এ যাবেন না। অ্যাকশন। জি স্যার। কারণ সে যদি পার্সোনালি নেয় তাহলে আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলতে পারে। ঠিক আছে? তাদেরকে মিষ্টি কথাবার্তা বলে, সুন্দর বলে ইয়ে করে দিবেন। ঠিক আছে? এর বলছে যে জি এই যে স্যার। তারা সার্চ করলো, করার পর যদি তাদের এই কাজকর্ম করতে গিয়ে তাদের কাছে এমন মনে হয় যে না, আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া দরকার, নইলে আপনার এখান থেকে আপনি টাকা সরাই নিতে পারবেন বা গভর্নমেন্টের রেভিনিউ ফাঁকি হবে, তাহলে তারা কি করতে পারবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। ঠিক আছে? জি স্যার। তাহলে তাদের অথরিটি আছে না নাই স্যার? আচ্ছা জি স্যার, অথরিটি আছে স্যার। আছে। তাহলে তারা যে আপনার আহ, তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তার উপরের লেভেলের একজন অফিসার কি করবে, কমিশনারের কাছে একটা চিঠি দিবে। কিসের জন্য? সে অমুক অপারেশনটা করতে যায় বা সার্চ করতে চায়, তখন কমিশনার তারা কি করবে, অনুমোদন কমিশনার দিবে তাকে স্যার। 12.2 তে তাকে অথরিটি দিবে, পাওয়ার দিবে। ঠিক আছে? জি স্যার। তাহলে পাওয়ার দিবে, এই পাওয়ার বলে সে আপনার ফ্যাক্টরি ভিজিট করবে, রাইট? জি স্যার। এখন বলছে যে সিজার অফ গুডস এন্ড ডিসপোজাল দেয়ারঅফ, যদি কোনো কারণে আপনি কোনো আইন ভায়োলেশন করেন, সেই কারণে আপনার কোনো গুডস বা ডকুমেন্ট যদি সে কি করে, জব্দ করে, তাহলে সে এটা কিভাবে জব্দ করতে পারবে এবং সেটা কি ডিসপোজ অফ করতে পারবে, রাইট? জি স্যার। এখন বলছে যে যদি এমন হয় যে আপনার এই ডকুমেন্ট গুলা, আপনার গুডসটা সে জব্দ করছে, হ্যাঁ, জি স্যার। সিজ করছে, সেইটা জি যদি স্যার। এমন হয় যে আপনার এটা নষ্ট হয়ে যাবে, অথবা আপনার ইমার্জেন্সি এটা এক্সপোর্টের জন্য ডেলিভারি দিতে হবে, হ্যাঁ, তাহলে সেই জি স্যার। ক্ষেত্রে সে আপনাকে ইন্টারিম রিলিজ দিতে পারে, অন্তর্বর্তীকালীন রিলিজ দিতে পারে। পারে। জি স্যার। ঠিক আছে? ওই অন্তর্বর্তীকালীন রিলিজ দেওয়ার ক্ষেত্রে কিছু ফর্মালিটিস আছে, সেখানে দেখতে হবে যে
যেই গাড়িতে এই প্রবলেমটা হয়েছে, যেই গাড়িতে এই ধরনের নন কমপ্লায়েন্স করে মালটা নিয়ে যাচ্ছে, সেই গাড়ি যদি এমন হয় যে এর আগেও সেম ধরনের অন্যায় করছে, তাহলে কি করবে না? ছাড় দিবে না স্যার। জানেন। তাহলে আপনার গাড়িটা যখন আটক করবে, আটক করার পর আপনার গাড়ির যে ইনচার্জ থাকবে তার প্রেজেন্সে তারা এই গুডস যেগুলো আটক করতে সেগুলো একটা লিস্ট করবে, লিস্ট করে দুইজনের সাক্ষী সিগনেচার নিবে। এখন যদি এমন হয় যে আপনার গাড়ির ড্রাইভার বা সুপারভাইজার যে ছিল তাকে বলছে যে ঠিক আছে এই লিস্টের মধ্যে এখন সাইন করো, তারা সাইন করলো না, তাহলে সাইন না করলে কিছু করার নেই, তারা সাইন ছাড়াই এটা রিসিভ এমনি নিয়ে আসবে। নর্মালি আপনাকে সাইন করার জন্য বলবে, কিন্তু আপনি যদি সাইন না করেন তাহলে সাইন ছাড়াই সে কি করবে, হ্যাঁ লিস্টটা করবে এবং একটা কপি আপনাকে দিয়ে আসবে। জি স্যার। এখন যদি আপনি এই যে এটা করার পরে এই যে সার্চ করে আটক করলো, এই আটক করার 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে একটা রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট সাবমিট করবে ওই টিম, দেন পরবর্তীতে 30 দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিবে। তাহলে আহ, এই আটক করার 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে একটা প্রাইমারি রিপোর্ট দিবে 12.4-এ, আর এর 30 দিনের মধ্যে কি করবে, ফাইনাল রিপোর্ট 12.5 এর মাধ্যমে কমিশনার বরাবর সাবমিট করবে। ঠিক আছে। জি স্যার। এখন যদি দেখা যায় যে এই তাদের রিপোর্টে এমন যদি আসে যে সে এরকম ভ্যাট ফাঁকি দিছে, কি ভ্যাট ফাঁকি দিছে এটা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে জি কি স্যার। হবে, তাহলে সেই ক্ষেত্রে তার এগেনস্টে একটা মামলা করবে। কি করবে? মামলা করবে স্যার। কর ফাঁকির মামলা করবে, ইরেগুলার অর ট্যাক্স ইভেশন কেস করবে, মামলা করবে। এই মামলাটা হচ্ছে 12.6 এর মাধ্যমে করবে, মূসক 12.6 6। এর মাধ্যমে মামলা করে। জি স্যার। এখন বলছে যে আপনার নিচের কন্ডিশন গুলো ফুলফিল করলে আপনার কাছ থেকে যে ডকুমেন্টস গুলো তারা কালেক্ট করে নিছে সেটা তারা 7 দিনের মধ্যে কি করবে, ডিসপোজ। ফেরত দিবে। তো সেগুলোর ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের ফর্মালিটিস গুলো আছে, আপনি যদি কোনো ফটোকপি নিতে চান তাদেরকে অ্যাপ্লাই করলে তারা ফটোকপি দিবে, এটার জন্য টাকা নিবে। ঠিক আছে। এবং এই ফটোকপি গুলো অথেন্টিক ওয়েতে ওই ডকুমেন্ট আবার অন্য জায়গায় আপনার এভিডেন্স হিসেবে কার্যকর হবে, তাদের সাইন সিল থাকবে। জি স্যার। এই যে দেখেন বলছি, আমি না বলছি যে সেটেলমেন্ট হওয়ার আগে আপনাকে মালটা রিলিজ দিবে, তার মানে ইন্টারিম রিলিজ দিবে। হ্যাঁ, জি সেই স্যার। রিলিজের ক্ষেত্রে বলছে যে সে এই ধরনের কর্মকাণ্ড আগে কখনো করে করে নাই। নাই। ঠিক জি আছে। স্যার। জি স্যার। এবং যদি তাদের কাছে এরকম মনে হয় যে এই গাড়িটা যদি আমি ছেড়ে দেই, মালটা ছেড়ে দেই, তাহলে আহ, এটার আলামত ধ্বংস হইতে পারে, অথবা এটার যে এভিডেন্স এটা কম্প্রোমাইজ হইতে পারে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা জি স্যার। প্রমাণ করা সম্ভব হবে না যে সে অন্যায় করছে, রাইট? জি স্যার। যদি এরকম হয় যে অন্যায় করছে প্রমাণ করা যাবে না, ছেড়ে দিলে এগুলো রেকর্ড থাকবে না, তাহলে সেক্ষেত্রে সে ইন্টারিম রিলিজ দিবে না। যদি মনে করে যে না এটা ছেড়ে দিলে এরকম কোনো সমস্যা হবে না, তাহলে সে ইন্টারিম রিলিজ দিবে তখন। ঠিক আছে। জি স্যার। তো সেই ইন্টারিম রিলিজ এমনি দিবে না, সেটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি এটা ইন্টারিম রিলিজ চান, 12.7 এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এবং টুয়েলভ জি পয়েন্ট স্যার। এইট এর মাধ্যমে একটা আন্ডারটেকিং দিতে হবে। কি দিতে হবে? আন্ডারটেকিং স্যার। আন্ডারটেকিং দিতে হবে। দিলে আপনাকে সেই গুডসটা ইন্টারিম ছেড়ে দিবে। হ্যাঁ। আর যদি এটা এমন হয় যে ব্রিক ফিল, সিজনাল ব্রিক ফিল হয়, তাহলে জি সেই স্যার। ক্ষেত্রে ওই ইন্টারিম রিলিজ চাইলে তাকে কি করতে হবে, যেই পরিমাণ ভ্যাট ফাঁকি হয়েছে বা ই হয়েছে সেটার জন্য তাদের একটা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। কি দিতে হবে? ব্যাংক গ্যারান্টি স্যার। ব্যাংক গ্যারান্টি জমা দিলে তাহলে তাকে ইন্টারিম রিলিজ দিবে। ঠিক আছে। জি এখন স্যার। যদি এমন হয় যে এই গুডস গুলা কোর্টের আন্ডারে চলে গেছে, কিসের আন্ডারে চলে গেছে, কোর্টের আন্ডারে স্যার। তাহলে কোর্টের আন্ডারে চলে গেলে বা মামলা চলমান আছে কোর্টে, তাহলে এরকম কোন গুডস আপনি রিলিজ দিতে পারবেন না কোর্টের পারমিশন ছাড়া। কি, কোর্টের পারমিশন রিলিজ দেওয়া ছাড়া যাবে না। রিলিজ দিতে পারবেন না। এরপর মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের, একটা হলো যে আপনার ট্যাক্স ডিটারমিনেশন হয়েছে, অথবা আরেকটা হলো যে আপনার এরকম পণ্য আটক হওয়ার পরে আপনার একটা দাবিনামা হয়েছে, ক্লেম হয়েছে এত লাখ টাকার, আপনি ওই টাকাটা যদি জমা না দেন তাহলে কি করবে তারা, আপনাকে টাইম দিবে, ওই টাইমের মধ্যে জমা না দিলে তখন এই টাকা আদায় করার জন্য তারা কি করতে পারবে, তখন আপনার এটা অকশনে তুলে বিক্রি করে সেখান থেকে টাকা আদায় করবে। ঠিক আছে। জি স্যার। এই যে গভর্নমেন্ট আপনার কাছ থেকে ট্যাক্স নির্ধারণ করে টাকা দাবি করলো, অথবা আপনার কোন ধরনের নন কমপ্লায়েন্সের জন্য মাল আটক করে টাকা দাবি করলো, যেগুলো যে আপনার ভ্যাট ফাঁকি হয়েছে, এই টাকা যদি আপনি যে ডেটের মধ্যে জমা দেওয়ার কথা সেই ডেটের মধ্যে জমা না দেন, তাহলে এটা এরিয়ার হয়ে যায়, বকেয়া হয়ে যায়। কি হয়ে যায়?
বকেয়া হয়ে যায় স্যার। যদি এরকম কোনো বকেয়া হয়ে যায়, তাহলে এই বকেয়া ট্যাক্স আদায় করার জন্য ভ্যাট আইনে বলছে যে ডেট রিকভারি অফিসারকে নিয়োগ দিবে। কি করবে? ভ্যাট রিকভারি অফিসারকে বলবে স্যার। ভ্যাট না, ডেট রিকভারি অফিসার, জি স্যার। বকেয়া কর আদায় জি অফিসার, স্যার, ঠিক আছে? জি স্যার, ডেট রিকভারি অফিসার, জি স্যার। তাকে দায়িত্ব দিলে সে কি করতে পারবে? আপনার ব্যাংক প্রথমে বিসমিল্লাহ করে আপনাকে একটা নোটিশ দিবে। আপনি এটা না শুনলে সে সুন্দর মতন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি করে দিবে? ফ্রিজ করে দিবে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সে 12.9 এর মাধ্যমে ওই যে ব্যাংকার ব্যাংকে একটা চিঠি দিবে যে এই অ্যাকাউন্টটা ফ্রিজ করো। ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে 12.10 এর মাধ্যমে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আবার তাকে রিপ্লাই দিতে হবে যে হ্যাঁ, আপনি যে 12.9 এর মাধ্যমে আমাকে এই অ্যাকাউন্টটা ফ্রিজ করতে বলছেন, আমি এই অ্যাকাউন্টটা ফ্রিজ করছি। এটা তারা রিপ্লাই দিবে 12.10 এর মাধ্যমে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে, ঠিক আছে? জি স্যার। এরপরে তাহলে এটা কেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো? আপনি বকেয়া কর দেন নাই বলে, রাইট? এখন জি আপনি স্যার। যে বকেয়া ছিল সেই বকেয়ার টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করে দেন, তাহলে কি আর ঝামেলা থাকে? না স্যার। থাকে না। তাহলে এই যে টাকা পরিশোধ করে দিলেন, পরিশোধ করে দেওয়ার পরে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আবার কি করবে? ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করার জন্য, খুলে দেওয়ার জন্য আবার ব্যাংকে চিঠি দিবে। কে চিঠি দিবে? ট্যাক্স রিকভারি অফিসার। চিঠি দিলে এই চিঠির অনুযায়ী সে কি করে ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করে দিবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ফ্রিজ করার, এই যে যেমন ডিআরও যেরকম অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, সেরকম ব্যাট আইনে যদি কোনো অফেন্স হয়, তাহলে সেটা ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোনো ম্যাজিস্ট্রেটও এটা বিচার করতে পারবে, রাইট? জি স্যার। ওই ম্যাজিস্ট্রেটও যখন বিচার করবে তখনও সে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অথরিটি রাখবে। কি রাখবে? জি স্যার। এই তারপরে এখানে পেনাল্টি, এটা আমরা অলরেডি গত ক্লাসে পড়েছি যে নর্মালি ট্যাক্স ফাঁকি হইলে সেটার মিনিমাম হাফ আর ম্যাক্সিমাম কি ইকুয়াল পর্যন্ত জরিমানা ইকুয়াল হবে, পর্যন্ত করা যাবে স্যার। জরিমানা হবে, রাইট? জি স্যার। আর যদি ট্যাক্স ফাঁকি না হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে মিনিমাম 10,000 টাকা জরিমানা, ম্যাক্সিমাম 1 লাখ টাকা জরিমানা। এটা এখানে বলা আছে। জি স্যার। আচ্ছা, পেনাল্টি এগুলোর জন্য তারা আপনাকে নোটিশ দিবে যে পেমেন্ট করার জন্য 2 সপ্তাহ সময় পাবেন। মিনিমাম 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 4 উইকস। এই টাইমের মধ্যে যদি আপনি ইয়ে না করেন, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? আপনাকে ফাইন করবে। আপনাকে কি করবে? ফাইন করবে। তাহলে এই যে দেখেন, এই সব প্রসেস করার পরে 12.13 সে আপনার জন্য একটা রায় ঘোষণা করবে, অ্যাডজুডিকেশন অর্ডার। অ্যাডজুডিকেশন মানে কি? স্যার বিচার কার্য সম্পন্ন অর্ডার হ্যাঁ, স্যার। তাহলে ন্যায় নির্ণয় আদেশ। কি বলে এটাকে? জি ন্যায় স্যার, ন্যায় নির্ণয় নির্ণয় আদেশ। ইয়েস স্যার, ইয়েস আদেশ। স্যার, ন্যায় নির্ণয় আদেশ স্যার। তারপরে হলো, এটা তো আমরা গত ক্লাসে শিখেছি জরিমানাগুলো কিভাবে পড়তে হয়, রাইট? জি স্যার। এগুলা পড়া হয়েছে গত ক্লাসে, এটাও পড়া হয়েছে। আচ্ছা, এখানে গত ক্লাসে আমাদের যেটা পড়া হয় নাই সেটা হচ্ছে এই যে আমরা বলছিলাম যে বিভিন্ন ভ্যাট অফিসার কি করবে? আপনার রাস্তায় গাড়ি আটক করে জি আপনার বিচার সিজ করবে, বিচার করবে। তাহলে কোন অফিসার কতটুকু অথরিটি রাখে? কোন অফিসার কতটুকু? জি স্যার, অফিসারদের ইয়ে স্যার, অথরিটি স্যার। অথরিটির লেভেল দিয়ে দিছে টাকার পরিমাণে। বলছে যে কমিশনার হচ্ছে 1 কোটি টাকার উপরে কোনো ভ্যালু হইলে সেটা হচ্ছে কমিশনারের আওতায় যাবে। কার আওতায় যাবে? কমিশনার। কমিশনারের আওতায় স্যার। আর 50 লাখের উপরে 1 কোটি পর্যন্ত হইলে কার আওতায়? এডিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কমিশনার। আর 30 লাখের উপরে 50 লাখ পর্যন্ত জয়েন্ট কমিশনার। আর 20 লাখের উপরে 30 লাখ পর্যন্ত ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত 20 লাখ। আর তার নিচে হচ্ছে রেভিনিউ অফিসার হচ্ছে 5 লাখ। ঠিক আছে? জি স্যার। এই যে 10 লাখ, 5 লাখ, 30 লাখ, 1 কোটি যে ফিগারটা, এই ফিগারটা একটা জিনিস মনে রাখতে হবে। এই ফিগার ক্যালকুলেশন করার ক্ষেত্রে মনে করেন আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িতে আপনার মালামাল নিছেন যেগুলা ভ্যাটের ইনভয়েসটা নাই, 6.39, ওকে? জি তাহলে স্যার। সে গাড়ি সহ আপনার আটক করলো। এই যে অ্যামাউন্টটা যেখানে বলছে 1 কোটি, 50 লাখ, 20 লাখ, 5 লাখ, 1 কোটি ভ্যালুটা দিছে না, এটা জি হলো স্যার। গুডস এর ভ্যালু। এটার মধ্যে কিন্তু গাড়ির ভ্যালু ছাড়া, আপনার যানবাহনের ভ্যালু ছাড়া, ভেহিকেলের মূল্য ছাড়া অ্যামাউন্ট। ভেহিকেলের কি? মূল্য ছাড়া অ্যামাউন্ট স্যার, বেকেলের এই মূল্য যে ছাড়া অ্যামাউন্ট স্যার। এই যে দেখেন, ভ্যালু অফ দ্য ভেহিকেল ক্যারিং দ্য সিজড গুডস শেল নট বি ইনক্লুডেড। ওই যে যেখানে 1 কোটি টাকা, 50 লাখ টাকা, 5 লাখ টাকা যে
লিমিটটা দেখছি, এটা শুধু গুডস এর দাম। কিসের দাম? গুডস এর দাম। এটা গুডস এর দাম স্যার। গাড়ির মূল্য ছাড়া। ওকে জি স্যার। ওকে। তো এখানে সমন জারি করতে পারবে কে? ওই রেভিনিউ অফিসার বা তার উপরে লেভেলে। তাহলে দেখেন, রেভিনিউ অফিসার, ভ্যাট অফিস একটা নিচের দিকে একজন অফিসার, সেও আপনাকে ফিজিক্যালি হাজির হওয়ার জন্য সমন জারি করতে পারে। তাহলে একজন ট্যাক্স পেয়ারকে কত নিচে তারা চিন্তা করে, রাইট? জি স্যার। আপনি ভ্যাট অফিসের অফিসার হিসেব থেকে শুরু হইলো এআরও, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, দেন হলো অফিসার। তাহলে একদম নিচের দিকের অফিসার হলো একজন রেভিনিউ অফিসার। একজন রেভিনিউ অফিসার যদি আপনার মনে করেন একটা কোম্পানির এমডি কে তলব করে যে আপনি ফিজিক্যালি হাজির হন, তাহলে এটা কি তার জন্য শোভনীয় অসম্মানজনক হয়? স্যার। হয় না না স্যার? স্যার, না জি স্যার, এই এটা জিনিসগুলো সম্মানজনক হয় আমাদের না স্যার। দেশে হইলো যারা আমলা, তারা নিজেদেরকে, তারা হলো প্রজা, তাই না? প্রজাদের এমপ্লয়ি তারা, হুম। প্রজাদের কি এমপ্লয়ি, Simple. কিন্তু তারা নিজেদেরকে রাজা মনে করে। যার কারণে তারা এখানে রেভিনিউ অফিসারের মতো একজন লোক দিয়ে আপনার বিজনেসম্যানকে তলব করবে, রাইট? জি স্যার। জি স্যার। এটা উচিত মিনিমাম একজন ডেপুটি কমিশনার লেভেল, মিনিমাম লিস্ট, যে ওই লেভেল লোকজন বা কমিশনার লেভেল একজন লোক তাকে তলব করবে, এটা হইতে পারে। কিন্তু আপনি একজন রেভিনিউ অফিসার, একটা রেভিনিউ অফিসারের কোয়ালিফিকেশনটা কি স্যার? তার অথরিটি কি? তাকে দিয়ে আপনি একজন বিজনেসম্যানকে তলব করতেছেন, রাইট? জি। জি স্যার। এই জায়গাগুলো আমাদের দেশে আইনের মধ্যে অনেক ডিসক্রিমিনেশন। জি স্যার। কিন্তু যারা স্যার এগুলো গভর্নমেন্ট এগুলো এমপ্লয়ি, স্যার আপনারা যে যারা যখন কোরআনে থাকেন এগুলো স্যার বলে উপস্থাপন লাভ নাই করতে তো। পারেন স্যার? আইন প্রণয়ন করে কারা? আমলারা ড্রাফট করে, হুম। প্রণয়ন করে পার্লামেন্টে, রাইট? পাস করে জি স্যার। পার্লামেন্টে। পার্লামেন্টে যারা যায়, তারা তো হলো গিয়ে আপনার সবাই তো এরকম নলেজেবল এবং ভালো মানুষ যায় না। জি। তারা তো দুষ্ট প্রকৃতির লোক যায়। তারা কি করে? তারা নিজের কোনো বুদ্ধি নাই, তারা তো হুম। আমলারা যা বলে সেই অনুযায়ী তার নিজের ক্ষমতা থাকার জন্য যত ধরনের বুদ্ধি দেয় সব শোনে। হুম। হুম। জি স্যার। তো যার কারণে যেটা হয়েছে, একটা দেশে যদি পার্লামেন্টে বিজনেসম্যানদের সংখ্যা বেড়ে যায়, কাদের সংখ্যা বেড়ে যায়? Business. বিজনেসম্যানদের স্যার এমপি মন্ত্রীদের সংখ্যা মধ্যে যদি কমে যায়। বিজনেসম্যানদের সংখ্যা বেড়ে যায়, মানে হুম। পার্লামেন্টে যে 300 জন এমপি আছে, তার মধ্যে যত বেশি বিজনেসম্যান থাকবে, ওই জি দেশ স্যার। তত ক্ষতি বিপজ্জনক হবে। অবস্থা আছে। কারণ তারা পার্লামেন্টে যত ধরনের, তাদের স্বার্থের জন্য যত ধরনের আইন পাস করা দরকার সেগুলো করবে। মানে যেটা প্রিভিয়াসলি হয়েছে স্যার আর কি এইটা। কথা রাইট কি স্যার। বুঝতে পেরেছেন স্যার? জি জি স্যার। স্যার। তো সেই ক্ষেত্রে আমি আপনি সবাই দায়ী, আমরা ভোটটা দেওয়ার সময় বিবেচনা করে দিব স্যার। স্যার বিবেচনা বিবেচনা করে করবো দিব। কিভাবে স্যার? নমিনেশন যারা দিচ্ছে সেই তো ব্যবসায়ী স্যার। তা হোক, আপনার এখানে কি স্বতন্ত্র প্রার্থী নাই? ভালো মানুষ নাই? জি আছে, স্যার, আপনি তো এটা তো সেটা পাস দিবেন না। করবে না সবাই জানে স্যার, এই জন্য আর কি। হ্যাঁ, আপনি তো দিবেন যে, যে হ্যাঁ আপনারে ধইরা স্যার। রাস্তাঘাটে মারবে তাকে ভোটটা দিবেন। জি স্যার, জি এটা। এখন মনে করেন এই যে হা ভোট দিলে দেশে যে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সে আইনটা প্রতিষ্ঠা হবে, রাইট? কিন্তু জি। আপনি তো হা ভোটটা দিবেন না স্যার, দোষ দিবেন তাদের। আচ্ছা, তারপর বলছে যে আপনি যে ইনফরমেশন গুলা ব্যাট অফিসকে সাবমিট করেন, এটার কনফিডেন্সিয়ালি মেনটেন করা তারা করবে, এবং এটা ওই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী সেটা তার কনফিডেন্সিয়ালি মেনটেন করবে, ঠিক আছে স্যার? জি জি। স্যার। এটা হচ্ছে আমরা ইনকাম ট্যাক্সে কি করি, বছর শেষ হইলে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সহ ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করি, রাইট স্যার? কোম্পানি ক্ষেত্রে। জি স্যার। জি স্যার। কিন্তু ভ্যাটে আগে অ্যানুয়াল অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করার কোনো বিধান ছিল না আগের আইনে, ঠিক আছে? হুম। নতুন আইনে, নতুন আইনেও 19 সালে যখন আইনটা পাস মানে ইফেক্টিভ হয়, তখনও ছিল না। পরবর্তীতে 20 সালে আইসা এটা কি করছে, আর একটা সাবসেকশন 90 এ একটা সাবসেকশন দিয়ে 90 ক নামে একটা সাবসেকশন অ্যাড করছে কইরা, সেখানে বলছে যে আপনার ইনকাম ইয়ার শেষ হওয়ার পরবর্তী 6 কর মেয়াদের মধ্যে আপনাকে কি করতে হবে, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে ভ্যাট অফিসে। আপনারা কয়জন জমা দেন স্যার এখানে যারা আছেন চাকরি করেন? আদৌ দেন স্যার আপনারা? না দেন স্যার, না তো? জমা তো দিই না স্যার, তারপর আবার ব্যাপার আছে, এটা তো নন ডিবিসিও মানে অ্যাকসেপ্টেবল স্যার। আপনি জমা দিচ্ছেন না, ওকে। জমা না দিলে এরপর যখন কেউ ধরতেছে না, কিন্তু যখন ধরবে তখন তো একটা নন কমপ্লায়েন্স, তখন তো আপনার অবস্থা দায় সারা। স্যার জি এই জন্য স্যার। নন ডিবিসি অডিট করে আমি দেখছি স্যার, একটা মানে যাই না স্যার, এটা মানে দেখছি একটা। এই হলো।
তো আজকের আমাদের আলোচনা ছিল এই অংশগুলা, যে ভ্যাট অফিস দেখেন তাহলে তাদের অথরিটি কি সহজ না কঠিন আপনার উপর? জি স্যার, আমার উপরে আরোপ করলে স্যার কঠিন স্যার। অনেক কঠিন। তাদেরকেও এত অথরিটি দেওয়া হয়েছে যে আপনার 12টা বাধা দিতে পারবে, রাইট? জি স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে? কমপ্লায়েন্স মেনে চলতে হবে, নইলে বিপদে করতে হবে স্যার। পড়তে হবে। তো আমরা কি কমপ্লায়েন্স মানবো না উল্টাপাল্টা পথে পথে চলবো? স্যার না, মানতে উল্টা হবে পাল্টা বলতে চাইলে স্যার আমার বিপদ স্যার, আমি কেন আমার বিপদ দায়কে আনবো স্যার? কিন্তু সেটা তো আমরা করি না, আমরা তো ঠিকই উল্টা পথে চলি, তো তাই দোষের না? জন্য শাস্তিও তো আমাদের জন্য দাঁড়াই আছে স্যার। হ্যাঁ, এই জন্য বিপজ্জনক। মিস্টার জুবাইর আছেন? জুবাইরের কয়দিন পর পর তার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, আর ওখানে কয়দিন পর পর যায় সমস্যা পড়ে, কারণ সবাই কমপ্লায়েন্স মেনে চলে না, এটাই স্বাভাবিক, রাইট? জি স্যার। কিন্তু এটা বেশি স্যার। দিন চলবে না, এটা বেশি দিন চলবে চলবে না। না। চলবে না। এখন সব ডিজিটালি আপনার চলে আসছে, আপনি স্যার ফাঁকি দেওয়ার রাস্তা নাই। জি স্যার, ফাঁকি ফাঁকি দেওয়ার কাজটা দিলেই স্যার করবো। আবার ধরা দেখেন পড়তে স্যার কি হবে। হয় স্যার। হ্যাঁ, স্যার গভর্নমেন্ট চেঞ্জ হলে আমাদের যে চেয়ারম্যান আছে উনি না থাকলে দেখা গেলো আবার স্যার ম্যানুয়াল চলে যায় কিনা, আমি তো এই চিন্তা রয়েছি স্যার। এইসব কথা বলে লাভ নাই। আর স্যার যত অলরেডি ভাবেই চাচ্ছে হোক স্যার, না এই জন্য কেন, বারবার টাইম ম্যানুয়াল এক্সটেনশন। হোক আর অরিজিনাল থাকুক, হুম আপনার মনে করেন আইনে যত কিছুই হোক না কেন, ম্যানুয়াল হইলো, তাহলে ব্যাড হুম। অফিসকে আপনার মাপ দিবে, ব্যাড অফিসার কি আপনাকে মাপ দিবে? সে তো আপনার কাছ মাপ থেকে দিবে না। দান্দারি কি করবে? তাহলে হুম। আপনি কি আইন মানলে কি বিপদে কখনো থাকবেন? না তা তো জি। অবশ্যই না স্যার। কথা কি বুঝতে পারছি? জি স্যার। স্যার প্রবলেমটা হয় কি স্যার, মনে করেন আমি কোম্পানি কমপ্লায়েন্স মানতেছি, প্রোপ্রাইটারশিপের কমপ্লায়েন্স না, একটা কোটেশন সে দিচ্ছে যে প্রাইসে আমি সেটা দিতে পারছি না স্যার, কাজটা সে পাচ্ছে। এটা বাংলাদেশে বর্তমানে বড় একটা চ্যালেঞ্জ স্যার। তা তো হবেই। এখন কমপ্লায়েন্স যত স্ট্রিক্ট হবে, যারা নিয়ম মেনে চলবে, ভালো মানুষ, তাদের বিজনেস ভালো হবে, ঠিক আছে? জি স্যার। জি যেমন মনে করেন আমার তো সিএ ফার্ম আছে, প্লাস আমার কনসালটেন্সি ফার্ম আছে, ট্রেনিং একাডেমি আছে। তো আমি তো সিও ফার্মে আপনার এই অন্যদের মতো এত পারফরমেন্স করতে পারতেছি না, আমি তো অডিট করতে পারতেছি না। আমি বছরে অডিট করতে পারি 10-12টা। কয়টা করতে পারি? 10-12টা স্যার। 10-12টা। কেন করতে পারি না? কারণ আমি এই নন কমপ্লায়েন্স অডিট আমার পক্ষে সাইন করা করা সম্ভব না স্যার। সম্ভব না, আমি এটা নিতে পারি না। হুম। কথা কি বুঝতে পারছি স্যার? তো জি এটা স্যার। সম্ভব না বলে, আমার ইনকাম হচ্ছে না বলে কি আমি, বা এই, এই, আমি কি নন কমপ্লায়েন্সের সব অডিট সিগনেচার করতে থাকবো? না স্যার। না স্যার সে তো আবার ঝামেলা আছে স্যার। কিন্তু তো ম্যাক্সিমাম লোকজনই তো তাই করতেছে। আমি কি আরেকজন করতেছে বলে কি আমি করব? না স্যার। আমার পক্ষে তো নন কমপ্লায়েন্স করা সম্ভব না। জি স্যার ঠিক আছে। জি স্যার। এই জন্য আমাকে কি করতে হয়? এই কষ্ট করে কনসালটেন্সি করতে হয়, আর এই যে আপনাদের সাথে বকবক করতেছে। ট্রেনিং এ বকবক করতে হয় সারাদিন ধরে। জি স্যার সেটাই। কারণ আমি তো আনইথিক্যাল কাজ করতে পারবো না। জি স্যার। তবে আমি এটা বিশ্বাস করি যে কমপ্লায়েন্সের মধ্যে যারা থাকবে, তারা একটা সময় না একটা সময় কি গেইনার হবে, তাদের মূল্যায়ন হবে জি স্যার। আইনের। যেমন এই বছর যেটার এটার ফলাফলটা আমি বলি, এই বছর এফআরসি তে যে অডিট ফার্ম গুলোর এনলিস্টমেন্ট কি রিনিউয়াল, এনলিস্টমেন্ট স্যার। হ্যাঁ, সেইখানে তো একেবারে আমাদের বিগ ফোর বড় বড় ফার্ম, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে, তাদের তো একদম ম্যাক্সিমাম পার্টনারদের কি হয়ে গেছে, এফআরসি এনলিস্টমেন্ট আটকাই দিছে, রাইট? হুম হুম। জি স্যার। তো আল্লাহর রহমতে আমার তো আটকায় না, আমার তো সিঙ্গেল ফার্ম, আমার তো আটকে নাই। কেন আটকে নাই? কারণ আমি নন কমপ্লায়েন্সের কাজ করি না। জি স্যার। তো আল্লাহর মধ্যে স্যার এতে করে তো স্যার আপনার রিপুটেশন স্যার হাই অথরিটির কাছে স্যার গেল স্যার, তো এইটা করাতেই তো হয়েছে স্যার রিপুটেশনটা স্যার। এখন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। জি স্যার। আপনি যদি নিজেই অসম্মানের রাস্তায় চলেন, মনে তাহলে করেন কি, সম্মান আল্লাহ দিবেন না স্যার। আপনি যখন জন্মগ্রহণ করছেন, আপনার একটা রিজিক, আপনার বউ বাচ্চার রিজিক আছে না স্যার? জি আচ্ছা জি জি স্যার। আল্লাহ তো এগুলো ফিক্সড করে রাখছে, কার জন্য জি কতটুকু স্যার। মিনিমাম তো একটা ফিক্সড করছে, বাকিটা জি হলো স্যার। আপনার কর্মফলের উপর বাড়বে। তো হুম ফিক্সড যেটুকু মিনিমাম করে রাখছে, আপনার কাছে তো ওইটুকু আসবে। আশাটা জি স্যার। আপনি কি ওয়াইতে নিবেন, এটা কি ইলিগেল ওয়াইতে নিবেন না লিগেল ওয়াইতে নিবেন, ডিপেন্ড করবে আপনার উপর। লিগেল হইতে স্যার, লিগেল হইতে 100 টাইমস স্যার, লিগেল হইতে স্যার। যেমন আমি যদি আপনাকে একটা গল্প বলি, এরকম একজন ব্যবসায়ী ফল বিক্রি করে, কি করে? ফল বিক্রি করে স্যার। সে নামাজের টাইম হয়েছে, ফলের খাঁচিটা রেখে এখন কিভাবে নামাজে যাবে, সে কি করছে, দেখলো যে একটা ছেলে দাঁড়ায় আছে, ওরে ডাক দিয়ে বললো যে বাবা তুমি একটু আমার ফলের এই খাঁচাটার কাছে দাঁড়াও, আমি একটু নামাজটা পড়ে আসি, ঠিক আছে?
উনি নামাজ জি পড়তে স্যার। গেছে, আয়সা দেখে যে ওই ছেলে নাই। হ্যাঁ, তার জি স্যার। তার ফলেরও অনেকটুকু অংশ নাই। হুম। সেও আশার দোকানে জিজ্ঞেস করতেছে, ভাই আমি তো এরকম একটা ছেলের কাছে, ওই ছেলেটা কোথায়? বলে ওই ছেলে তো এরকম চলে গেছে এ ফল টল বিক্রি করে। হ্যাঁ, এখন সে ওই ছেলেকে বারবার খুঁজতেছে। তখন ওই দোকানদার জিজ্ঞেস করলো, আপনি ওরে খুঁজতেছেন কেন? ও তো আপনার ফল বিক্রি করে চলে গেছে। হ্যাঁ, বলে যে আমি তো আসলে খুঁজতেছিলাম, আমি নামাজ পড়তে গেছি, আইসা আমার নামাজ থেকে বের হওয়ার সময় আমার মনে হলো যে এই ছেলেটারে আমার, তার, সে যে আমার জন্য কাজ করলো তারে আমি তার প্রাপ্য কিছু টাকা দিব, এই জন্য আমি তারে খুঁজতেছি। হ্যাঁ, হুম। জি দেখেন, স্যার। সে এটা সৎ পথে এই টাকাটা পাইতো, রাইট? কিন্তু জি জি স্যার। স্যার। সে চয়েস করলো অসৎ পথ। অসত্য। তার কিন্তু রিজিক, যে 100 টাকা পাও না, সে 100 টাকা পাইছে। হুম। কিভাবে পাইছে? অসৎ পথে পাইছে, কিন্তু এটা সৎ হুম। পথে সে 100 টাকা পাইতো। জি স্যার। কথা কি বুঝতে পারছি? জি জি স্যার। জি স্যার। এখন মনে করেন আমি তো পার্টনারশিপ ফার্ম এই সেই সব চাকরি বাকরি ছাইরা এখন আজকে প্রায় 2 বছরের মতো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফার্ম করতেছি। আমি তো এই নন কমপ্লায়েন্সের কাজ নিচ্ছি না, করিও না, ধারের কাছে আসতে দিই না। এতে কি হইছে? আমার ফার্মের যে খরচ, হুম। এইটা আল্লাহ পাক চালাই দিচ্ছে না। না আল্লাহর সেটা রহমতে। অবশ্যই। জি স্যার। আমাকে বিকল্প ইনকামের রাস্তা করে দিচ্ছে। আর যেখানে আমার কষ্ট হইতেছে বা আমি সময় বেশি দিতে হচ্ছে, কিন্তু আমাকে সৎ পথে ইনকাম করার একটা স্কোপ হচ্ছে, এমন এমন কাজ আসতেছে যেটা আমার এই ধরনের কাজ আসবে বা আমি এটা পাবো, এটা আমার এটা চিন্তাও ছিল ঠিক না। স্যার। হুট করে জি আমার স্যার। কাছে এক একটা কাজ চলে আসতেছে। তো এই এক একটা কাজ দিয়ে আমার 2-3 মাসের ইনকাম হয়ে মাশাআল্লাহ। যাচ্ছে। জি স্যার, হুম। আলহামদুলিল্লাহ। জি স্যার। তো আমাকে তো অসৎ পথে যাইতে হচ্ছে না। আপনি যদি কষ্টটা নিতে না পারেন, শর্টকাট করার জন্য আপনি অসৎ পথে চলে যান, তাহলে আল্লাহ তো আপনার জন্য ওই রাস্তায় করে দিবে। রাইট স্যার, জি। রাইট স্যার। কথা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। এখন মনে করেন আপনি অসৎ পথে ইনকাম করলেন, সব হইলো, অনেক টাকা পয়সা হইলো, মানুষজন আপনার নামটা নেওয়ার সময় তো প্রথমে ও উমুক স্যার এইভাবে নামটা নিবে। জি। আর আপনি যদি সঠিক পথে চলেন, তাহলে যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে তারা আপনার নামটা খুব সম্মানের সহিত দিবে। জি স্যার। যেটা বিভিন্ন জায়গায় গেলে আমি এটা টের পাই। এবার আমি গেছি এই আলহামদুলিল্লাহ, ছুটিতে আলহামদুলিল্লাহ। জি আপনার স্যার। সিলেটে গেলাম, চা বাগানে আমার বন্ধুর এখানে। ঠিক ঠিক। তো যাওয়ার পর বন্ধু বলতে যাচ্ছে, এখানে তো আমাদের যে যারা অডিটর আসছে ঢাকা থেকে, হুম। ওদেরকে বললাম তোমার কথা বলার পর দেখি তারা বলে যে হ্যাঁ স্যার তো আমরা খুব ভালো করে চিনি, তোমার খুব ইয়ে করলো। তো তখন তো ওইখানে গেলে জিনিসটা ভালো লাগে, তাই না? জি এখন স্যার, যদি আমি অবশ্যই। অন্যায় পথে চলতাম, তাহলে কি ওইখানকার পার্টনার বা স্টুডেন্টরা কি আমার নামটা সুন্দরভাবে নিত? না 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 স্যার। স্যার। কথা বুঝছি না স্যার। জি। জি স্যার। আপনার একজন মানুষের জন্য কত টাকা দরকার? আপনি অসৎ স্যার পথে টাকার কেন তো ইনকাম করতে যাবেন? লিমিট নাই, আপনি কিন্তু কষ্ট স্যার আমার মনে করবেন, হয় পরিশ্রম সামাজিক, করবেন, হ্যাঁ জি স্যার। দেখবেন যে আপনার জন্য হয়তো 1-2 বছর কষ্ট হবে, 3 বছর কষ্ট হবে, এরপর আপনার জন্য ভালো রাস্তা হয়ে যাবে। জি। রাইট স্যার। জি স্যার। ঠিক আছে না? এই যে আমার জামাল স্যার, স্যারে তো পড়াশোনার পিছনে লেগে রয়েছে, উনি চাকরি বাকরি করতে চায় না, কিন্তু ওনার কাছে দেখেন, ওনারকে ওনার রেগুলার একটা ইনকামের জন্য সহজ রাস্তা আল্লাহ ব্যবস্থা করেছে। উনি ওখানে সময় দিয়ে ইনকাম করতেছেন, আবার উনি পড়াশোনা করবেন, ব্রেক দিবেন, আবার চাকরি করবেন, এরকম চলতেছে না স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার। চলতেছে। তো আমরা সবাই ভালো থাকবো, ভালো পথে চলবো, দেখবেন যে এটার ইনশাআল্লাহ স্যার, বরকত আসতেছে। ইনশাআল্লাহ স্যার, ঠিক আছে? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে স্যার। জি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ইনশাআল্লাহ স্যার, আপনার জন্য স্যার কমপ্লায়েন্সের মধ্যে থেকে আমাদের আগাইতে হৃদয় পারি। থেকে দোয়া স্যার। হ্যাঁ, আপনাদের পক্ষে কোনো ধরনের হেল্প করা সম্ভব হয় সেটা আপনারা ইনশাআল্লাহ স্যার, মন থেকে করবেন। আল্লাহর রহমতে স্যার। এটা এমন না যে কোনো ইয়ে, আপনার যদি আপনি আমার থেকে একটা সুবিধা পান, হেল্প পান, আপনি আরেকজনকে করবেন। ইনশাআল্লাহ স্যার। জি। স্যার সর্বোচ্চ তো চেষ্টা স্যার, সবাই ভালো ইনশাআল্লাহ আপনার থাকবেন। জন্য স্যার, আল্লাহর জি। রহমতে। আমাদের তো আর একটা ক্লাস বাকি জি আছে, স্যার। রাইট? আগামী ক্লাস হচ্ছে আমাদের আপিল ট্রাইব্যুনাল, ওই এরিয়াগুলো আমাদের আলোচনা, ঠিক জি। আছে? জি স্যার। তো সবাই ভালো স্যার, থাকবেন, দোয়া করবেন। স্যার একটা ছোট আসসালামু কোশ্চেন। জি আলাইকুম। স্যার, জি। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম জি স্যার। বলেন। স্যার, বলেন। স্যার বলতেছিলাম ওই যে আমাদের তো কোম্পানির ক্ষেত্রে স্যার হচ্ছে যারা, যাদের নিবন্ধন আছে, ভ্যাট নিবন্ধন, তাদের কাছ থেকে হচ্ছে মানে সরবরাহ বা কেনাটা আমাদের হচ্ছে আইনে বলা আছে স্যার। কিন্তু এই ক্ষেত্রে স্যার যেরকম হুম হুম 30 লাখ টাকার ঊর্ধ্বে, 50 লাখ টাকার নিচে হলে তো সে টার্ন ওভার ট্যাক্সের আওতায় হচ্ছে স্যার নিবন্ধন নিবে, আর 50-এর উপরে গেলে স্যার বিন মানে ভ্যাট নিবন্ধন নিবে। তো হুম এখন যদি হুম। কারোর 30 লাখের নিচে থাকে স্যার, সে ব্যবসা করে, তো তার কাছ থেকে আমি যদি কোনো পণ্য কিনি স্যার, কিনতে পারবো না?
মানে সে কি 6.3 এই ইস্যু করতে মিস্টার পারবে স্যার? মিস্টার অনুপ, আপনি জি কিন্তু স্যার। গত ক্লাসে যেটা পড়াইছি পুরো কথা শুনেন নাই। আরেকটা হলো আপনি আপনার যে এসআরও শেয়ার করছি এসআরওটা পড়েন নাই। ক্লিয়ার? স্যার এছাড়া ওইখানে বলা ছিল, 6.3 কনফার্ম স্যার। ওইখানে কথাটা শেষ করি, জি জি স্যার। ওইখানে বলা ছিল যে ভ্যাট রেজিস্টার্ড নিবন্ধিত অথবা তালিকাভুক্ত বলা আছে। তো নিবন্ধিত হচ্ছে হ্যাঁ ভ্যাট রেজিস্টার্ড আর তালিকাভুক্ত হচ্ছে টার্নওভার অ্যানালিসমেন্ট, ওখানে তো ক্লিয়ার বলা আছে। তাহলে আপনি ভুল বলতেছেন কেন? স্যার, আমি বলছি টার্নওভার অ্যানালিসমেন্ট বাদে যারা স্যার, মানে মানে এটা তো 30 লাখ ক্রস করলে টার্নওভার অ্যানালিসমেন্ট, এর হ্যাঁ নিচে যদি কেউ হ্যাঁ থাকে যে ব্যবসায়ী, তার কাছ থেকে হ্যাঁ কি আমি কোনো পণ্য কিনতে পারবো স্যার, সেটা বলতেছি। হ্যাঁ, আপনি ওটা কিনলে কি করবেন? যদি কিনেন ওটা ভ্যাটটা আপনি দিয়ে দিবেন। স্যার ভ্যাটটা দিয়ে দিলাম, কিন্তু সেক্ষেত্রে 6.3 সে কিভাবে ইউজ করবে, মানে ইস্যু করবে স্যার? সে তো ইস্যু করবে না, সে তো তার নর্মাল ইনভয়েস করে, এই জন্যই তো আপনি তারে 6.6 দিবেন না। কথা কি বুঝতে পারছি? ও আচ্ছা স্যার, জি বুঝতে পারছি, স্যার। মানে তার কাছ থেকে মাল কিনতে পারবো কিন্তু ওই 6.3, বুঝতে পারছি স্যার। জি। যেহেতু সে 6.3 দিচ্ছে না, আপনি তাকে জি। 6.6 দিবেন না। আপনি গভর্নমেন্টের ব্যাটটা গভর্নমেন্টে দিয়ে দিবেন, শেষ। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে জি। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম জি, ওই আপনাদের ম্যাটেরিয়ালসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। জি ঠিক স্যার। আছে, ধন্যবাদ স্যার।